হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? সবাইকে শুভ সকাল, শুভ সন্ধ্যা বা শুভ রাত, যেটাই হোক না কেন, তুমি পৃথিবীর যেই প্রান্তেই আছো, তোমার ওখানে যেটা তোমাকে সেটাই। সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের চলতরিতের 14 নাম্বার লেকচার। তবে আমি প্রথমে একটু জানাই রাখি, এই লেকচারটা এইচএসসি ওরিয়েন্টেড না। মানে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের জন্য হচ্ছে আজকের লেকচারটা, এবং এর পরেও যে লেকচারটা হবে, একটা ছোট্ট একটা লেকচার হবে, এরপরে হয়তো 1 ঘন্টার মতো একটা লেকচার হবে, সেটা আমরা মঙ্গলবার নিব। সো এই দুইটা লেকচারই হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য। সো ইন কেস তোমার টার্গেট শুধুমাত্র এইচএসসি হয় এবং পরবর্তীতে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, দেন এই লেকচার আসলে তোমার জন্য না। ঠিক আছে? সো গাইস, যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। আর আমি এর আগে যা যা পড়াইছি তার মধ্যে কিছু জিনিসটা অ্যাডমিশনের জন্য ছিল, সেগুলো বলেই দিছি। এর বাইরে ম্যাক্সিমাম জিনিস এইচএসসির জন্য ছিল। তোমাদের কেভিএল এর পার্টটা একটু ভালো মতো পড়া লাগবে, কিরশফের ল। তোমাদের তড়িৎ শক্তির পার্টটা একটু ভালো মতো পড়া লাগবে, ওখান থেকেও কোয়েশ্চেন আসে। এছাড়া সার্কিটের যে বেসিক অ্যানালাইসিস তোমাদের শিখাইছিলাম, বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ নির্ণয় করা, বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করা, কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা, অ্যামিটারের রিডিং নির্ণয় করা, ভোল্ট মিটারের রিডিং নির্ণয় করা, এগুলোও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে লাগবে। ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে এই জিনিসগুলাই পরীক্ষায় চলে আসে। তোমাদের যে সিকিউ সাজেশন শিটটা দেওয়া আছে, সেটা একবার ওভারভিউ করলে বুঝতে পারবা যে এইচএসসি পরীক্ষায় আসলে কি টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে? সো আজকে আমরা যে জিনিসটা শিখবো, দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস হচ্ছে আমরা যে কিরশফের ভোল্টেজ ল শিখছি, সেটার একটা অল্টারনেটিভ। বাট এই জিনিসটা তুমি এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা না, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে ভাইয়া, যেটা আমরা এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আমরা কেন শিখবো? কারণ এটা হচ্ছে কেভিএল এর তুলনায় সহজ। কেভিএল ইকুয়েশন বানানোর চেয়ে মেশ ইকুয়েশন বানানো সহজ, এবং মেশ অ্যানালাইসিস দিয়ে সার্কিট সলভ করা আরো বেশি সহজ। সো কেভিএল এ তোমার যতটুকু সময় লাগতো, মেশে দেখবা আরো কম সময় লাগতেছে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, সমস্যা নাই। এবং সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে পটেনশিওমিটার। তোমরা দেখবা তোমাদের বইয়ের লাস্টে 3টা যন্ত্র নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে পটেনশিওমিটার, আর একটা হচ্ছে মিটার ব্রিজ, আর একটা মোস্ট প্রবাবলি পোস্ট অফিস বক্স। সো সবগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আজকের ক্লাসে হচ্ছে আমরা পটেনশিওমিটার নিয়ে পড়াশোনা করব। পটেনশিওমিটারের 3টা ব্যবহার আছে। কোনো একটা অজানা রোধ বলতেছি, কোনো একটা অজানা কোষের ইএমএফ নির্ণয় করা যায়, দুইটা কোষের ইএমএফ কম্পেয়ার করা যায়। ইনফ্যাক্ট কোষের যে অভ্যন্তরীণ রোধ, সেটাও তুমি পটেনশিওমিটারের সাহায্যে নির্ণয় করতে পারবা। পটেনশিওমিটারের কিছু ফান্ডামেন্টাল ম্যাথ আছে, 2 টাইপের ম্যাথ হয়। সেই 2 টাইপের ম্যাথও আমরা করে ফেলবো, যেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যদি চলে আসে, তুমি যেন পারো। ঠিক আছে? সো যারা এই ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস। ঠিক আছে গাইস, লেটস গো। ও মাই গড, কি অবস্থা বাচ্চাটা, কেমন আছো তোমরা? দিনকাল ভালো যাচ্ছে? লেট করে ফেললাম নাকি? না 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 দাদা, লেকচার 15 আজকে। আজকে লেকচার 15, আজকে লেকচার 14 না, আগের দিন লেকচার 13 নিলাম মনে হয়। ও আচ্ছা, আগের দিন মনে হয় লেকচার 14 নিছি না। আই হাই, দেন দিস ইজ মাই ব্যাড। তাইলে লেকচার 15 হবে, আমি হচ্ছে ক্লাসের পর কারেকশন করে দিবনি। ঠিক আছে? তাহলে লেকচার 15 হবে, মাই ব্যাড কমপ্লিটলি। এখানে কি কারেকশন করে দিব? এখানে তো কারেকশন করলে বোঝা যাবে না। আচ্ছা, এটা হবে অ্যাকচুয়ালি তাহলে লেকচার 15। দুঃখিত গাইস, দুঃখিত। ক্লাস নিতে নিতে কোথায় যে কয়টা ক্লাস নিচ্ছি একমাত্র উপরওয়ালা জানে, খালি পড়াই যাচ্ছি ভাই। ওকে ওকে, হ্যাঁ লেকচার 15 হবে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা গাইস? আজকের লেকচার ডিউরেশন কতটুকু? 10টার একটা ক্লাস আছে, 9:30টার মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। 9:40, 1.5 ঘন্টার বেশি আজকে ক্লাস হবে না। দুটো ছোট ছোট ক্লাস, শুধুমাত্র অ্যাডমিশনের জন্য একটু। ঠিক আছে? তাহলে শুধু না করে শুরু করা যাক। আমরা কি পড়বো প্রথমত? মেশ অ্যানালাইসিস। আমি আগেই বলে দিচ্ছি, এটা এইচএসসি তে অ্যাপ্লাই করা যাবে না। টেকনিক দেখে মনে হবে যে ভাইয়া আমি এটা এইচএসসি তে অ্যাপ্লাই করি, কারণ এটা খুব সহজ। মেশ অ্যানালাইসিস খুবই সহজ। ঠিক আছে? তোমার দেখলেই মনে হবে যে ভাইয়া আমি এটা এইচএসসি তে অ্যাপ্লাই করি না। এইচএসসি তে অ্যাপ্লাই করা যাবে না। ভাইয়া কোথায় অ্যাপ্লাই করতে পারবো? তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। ঠিক আছে? বা যদি কোথাও এমসিকিউ আসে, সেই এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারো। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং হচ্ছে এমসিকিউ। ওকে, এমসিকিউ গুলাই তোমার যদি তাড়াতাড়ি সলভ করা দরকার হয়, সেক্ষেত্রে তুমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারো। বাট এইচএসসি তে রিটেনে কখনোই মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করবা না। ওকে, যদিও এটা সহজ, বাট করবা না। আসো,
শুরু করে দিই। প্রথমত এটা পুরোপুরি কেভিএল এর মতো। আমরা কেভিএল এ যে নিয়ম শিখছিলাম একই নিয়ম। দেখো কেভিএল এ আমরা কি করছিলাম, কেভিএল এ আমরা ইকুয়েশন বানাইছিলাম, তাই না? তোমরা যদি আমি জিজ্ঞাসা করি এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, তার জন্য তোমার কি করা লাগতো? এখানে তিনটা আননোন কারেন্ট ছিল, তার জন্য আমার তিনটি ইকুয়েশন বানানো লাগতো। একটা আমরা কেসিএল দিয়ে বানাইতাম, বাকি দুইটা আমরা কেভিএল দিয়ে বানাইতাম। দেন হচ্ছে সলভ করে এই রোধের মধ্যে কারেন্টের মান আমরা নির্ণয় করতাম। সো আমাদের কেভিএল এর বা কিরশফের লর পার্টই ছিল শুধুমাত্র ইকুয়েশন বানানো। ইকুয়েশন সলভিং তো বেসিক ম্যাথমেটিক্স ছিল। সো সেম ইকুয়েশনটা এবার আমরা কেভিএল দিয়ে না বানিয়ে বানাবো হচ্ছে মেশ অ্যানালাইসিস দিয়ে। বাকি পার্ট পুরোপুরি সেম। সো বাকি পার্টের উপর আমি আজকে আর ফোকাস দিব না। ইকুয়েশন সলভিং তোমাদেরকে শিখাইছি, আই গেস তোমরা পারবা। আমি আজকে শিখাবো শুধুমাত্র ইকুয়েশন বানানো মেশ অ্যানালাইসিসের সাহায্যে, ঠিক আছে? সো প্রথমত মেশ অ্যানালাইসিস পুরোপুরি কেভিএল এর মতো। দ্বিতীয়ত একটা ছোট্ট পার্থক্য আছে। আমরা কেভিএল কোথায় অ্যাপ্লাই করতাম? লুপে অ্যাপ্লাই করতাম। আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব হচ্ছে মেশের মধ্যে। এখন কথা হচ্ছে ভাইয়া মেশ জিনিসটা কি? দেখো লুপ আর মেশ অলমোস্ট সিমিলার, জাস্ট একটা বেসিক পার্থক্য আছে। একটা লুপের ভিতরে আরো একাধিক লুপ থাকতে পারে, বাট একটা মেশের ভিতরে অন্য কোনো মেশ থাকা যাবে না। যেমন ধরো এটার কথা চিন্তা করো। আমি একটু অন্য পেন নেই, ওয়েট। ধরো এইটা, ঠিক আছে? এটা কি একটা লুপ না? এটা একটা লুপ। একই সাথে এইটা একটা মেশ। কেন ভাইয়া? যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই সেইটাই একটা মেশ। ওকে, সিমিলারলি ভাইয়া এইটা একটা লুপ, এটা কি একটা মেশ? ইয়েস। এই লুপের ভিতরে অন্য কোনো লুপ আছে? নাই, তাহলে এইটাও একটা মেশ। ভাইয়া আরো একটা লুপ আছে। কোন লুপ? এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা লুপ। ভাইয়া এইটা কি একটা মেশ? না, এইটা মেশ না। কেন? কারণ এই লুপটার ভিতরে ছোট ছোট আরো দুইটা লুপ আছে। সো এটা কিন্তু মেশ বলতে পারবা না। তাহলে তোমাকে যদি এরকম একটা সার্কিট দিয়ে আমি জিজ্ঞাসা করি এখানে মেশ কয়টা, বলো তো কয়টা মেশ হবে? দুইটা মেশ। এই হচ্ছে একটা মেশ, এই হচ্ছে আর একটা মেশ, ঠিক আছে? ভাইয়া সার্কিট যদি আরেকটু কমপ্লেক্স করেন, কিরকম কমপ্লেক্স আসতে পারে? ম্যাক্সিমাম কমপ্লেক্স আসতে পারে এইটা। ধরো এই, ঠিক আছে, এরকম দেওয়া আছে, দিয়ে তোমাকে এরকম দিছে, এই ধরো কথার কথা দিছে আর কি, ঠিক আছে? দিয়ে এরকম দিছে, এখানে হচ্ছে আরো একটা ব্যাটারি দিছে, আরো একটা রোধ দিছে, এখানে হচ্ছে আরো একটা রোধ, আরো একটা ব্যাটারি দিয়ে জিজ্ঞাসা করছে এখানে মেশ কয়টা। প্রথমত খেয়াল করো, তুমি সেই লুপগুলা খুঁজে বের করবা যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই। তাহলে এই লুপটার দিকে একটু তাকাও, ওর ভিতরে অন্য কোনো লুপ আছে? নাই, তাহলে ও একটা মেশ। এই লুপটার দিকে একটু তাকাও, ওর ভিতরে অন্য কোনো লুপ আছে? নাই, তাহলে ও একটা মেশ। ভাইয়া এইটা কি একটা মেশ? এইটা 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 না, এইটা কোনো মেশ না। কেন? কারণ এই লুপটার ভিতরে আরো দুইটা লুপ আছে। তার মানে নিচের অংশে মেশ আছে দুইটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে আর একটা। ভাইয়া উপরে কোনো মেশ আছে? আছে, এই যে এইটাও তো একটা মেশ। এই লুপের ভিতর কি অন্য কোনো লুপ আছে? নাই, তার মানে এইটাও একটা মেশ। ভাইয়া এই বড়টা কি একটা মেশ? না, এই বড়টা কোনো মেশ না, কারণ এই লুপের ভিতরে আরো ছোট ছোট তিনটা লুপ আছে। তাহলে সহজ কথা, মেশ আমরা কাকে বলবো? যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই সেই লুপকেই আমরা বলবো হচ্ছে মেশ, এবং সেই মেশের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব? মেশ অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে দেখেন মেশ কাকে বলবেন? মেশ হচ্ছে যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নেই। খুবই সিম্পল। মেশ কি? যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নেই। আমি আগে যে সার্কিটটা আঁকছিলাম সেখানে তিনটা মেশ ছিল, ঠিক আছে? যেই লুপের ভিতরে বা অভ্যন্তরে অন্য কোনো লুপ নাই। ওকে, অন্য কোনো লুপ নাই, একদম সহজ। আচ্ছা, আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করতাম আমরা কি করতাম? আমরা হচ্ছে ব্রাঞ্চে কারেন্ট ধরতাম, তাই না? যে হ্যাঁ এই ব্রাঞ্চের কারেন্ট I1, এই ব্রাঞ্চের কারেন্ট I2, এই ব্রাঞ্চের কারেন্ট I3, এবং আমরা ধরতাম যে কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের মধ্যে কারেন্টের মান এবং ডিরেকশন নির্দিষ্ট থাকবে। বাট এইবার আমরা অ্যাপ্লাই করতেছি মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিসে আমরা ব্রাঞ্চে কারেন্ট ধরবো না, আমরা কারেন্ট ধরবো মেশের মধ্যে। কি ভাইয়া মেশের মধ্যে কারেন্ট? ইয়েস, মেশের মধ্যে কারেন্ট। যেমন ধরো এইটা একটা মেশ, তাই না? এই মেশের কারেন্ট হচ্ছে এইটা। কোনটা? এইটা। এইটাকে বলবো আমরা ফার্স্ট মেশের কারেন্ট, ঠিক আছে? এবং এইটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড মেশের কারেন্ট। ভাইয়া এই ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। খুবই সহজ। ধরো তোমার ফার্স্ট মেশের কারেন্টের মান হচ্ছে I1। কত? I1। এটাকে এইভাবে লিখবো,
ওকে ভাইয়া, এই সিম্বলটা ভাই যে এই চিহ্নটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এই মেশের কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করতেছে। এই মেশ কারেন্টটাকে আমরা ক্লকওয়াইজ ধরছি। ভাই এটাকে কি অ্যান্টি ক্লকওয়াইজ ধরা যেত? অবশ্যই ধরা যেত, কোনো সমস্যা নাই। তাহলে I1 হচ্ছে প্রথম মেশের কারেন্ট। সিমিলারলি আমরা সেকেন্ড মেশের মধ্যে একটা কারেন্ট ধরে নিব, এটাকে আমরা ক্লকওয়াইজ নিছি, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? সেটাকে ধরলাম আমরা I2। এখন ভাই এই মেশ কারেন্ট থেকে রোধের কারেন্ট কেমনে নির্ণয় করব? কারণ তোমাকে তো মেশের কারেন্ট বের করতে বলবে না, তোমাকে বলবে এই রোধের কারেন্ট কত, এই রোধের কারেন্ট কত, এই রোধের কারেন্ট কত, এই রোধের কারেন্ট কত, এরকম 4টা রোধের ধরো তোমার কারেন্ট বের করতে বলছে। বাট তুমি তো এইবার রোধের মধ্যে কারেন্ট চিন্তাই করো নাই। আগে আমরা যেমন ব্রাঞ্চের মধ্যে কারেন্ট চিন্তা করতাম, সেই ব্রাঞ্চের কারেন্টটাই রোধের মধ্যে দিয়ে ফ্লো করতো। এইবার রোধের কারেন্ট কেমনে বের করবা? খুবই সহজ। দেখো তো এই রোধটা কোন মেশের মধ্যে অবস্থিত? প্রথম মেশে অবস্থিত। তার মানে এই রোধের কারেন্ট হচ্ছে I1। ঠিক আছে, এই রোধটা কোন মেশে অবস্থিত? প্রথম মেশে অবস্থিত, তাহলে এই রোধের কারেন্টও I1। ভাইয়া এই রোধটা কোন মেশে অবস্থিত? সেকেন্ড মেশে অবস্থিত, তাহলে ওর কারেন্ট হচ্ছে I2। ভাইয়া এই রোধটা কোন মেশে অবস্থিত? সেকেন্ড মেশে, তাহলে ওর কারেন্টও হচ্ছে সেকেন্ড মেশের কারেন্ট I2। ঝামেলা হচ্ছে মাঝখানের রোধটা নিয়ে। মাঝখানের রোধটা কোন মেশে অবস্থিত? মাঝখানের রোধটা আসলে দুইজনেরই। এইটা প্রথম মেশেও আছে, এটা সেকেন্ড মেশেও আছে। তাহলে মাঝখানের রোধের কারেন্ট কত হবে? দেখো এটা বের করা খুব সিম্পল। মাঝখানের রোধকে আমি যদি প্রথম মেশে চিন্তা করি, খেয়াল করো, এই হচ্ছে আমার মাঝখানের রোধটা। প্রথম মেশের জন্য মাঝখানের রোধের কারেন্ট কোন দিকে হওয়া উচিত এবং কত হওয়া উচিত? ধরো সেকেন্ড মেশটা নাই, শুধুমাত্র প্রথম মেশ আছে, তাহলে প্রথম মেশের জন্য এই রোধের কারেন্ট হওয়া উচিত নিচের দিকে I1। ভাইয়া নিচের দিকে I1 কেন? কারণ তুমি মেশ কারেন্টকে ধরছো ক্লকওয়াইজ, তার জন্য ক্লকওয়াইজ ডিরেকশনে I1। তার মানে প্রথম মেশের জন্য এই রোধের কারেন্ট হওয়া উচিত I1 নিচের দিকে। ঠিক আছে, এই রোধ তো সেকেন্ড মেশের মধ্যেও আছে। সেকেন্ড মেশের জন্য এই রোধের কারেন্ট কত হওয়া উচিত? দেখো সেকেন্ড মেশ অনুযায়ী এই কারেন্টটা যাওয়া উচিত এইভাবে, এইভাবে ক্লকওয়াইজ। তার মানে সেকেন্ড মেশের জন্য এই রোধের কারেন্ট হওয়া উচিত উপরের দিকে I2। ঠিক আছে, তাহলে ভাই এই রোধের কারেন্ট কত হবে? যদি I1 এর মান গ্রেটার দেন I2 হয়, তাহলে এই রোধের কারেন্ট হবে I1 মাইনাস I2। আর যদি I2 এর মান গ্রেটার দেন I1 হয়, তাহলে এই মেশের কারেন্ট হবে I2 মাইনাস I1। সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই না। কোনো একটা রোধ যদি জাস্ট একটা মেশের মধ্যে অবস্থিত হয়, তাহলে সেই রোধের কারেন্ট হবে ওই মেশের কারেন্টের সমান। আর যদি কোনো একটা রোধ দুইটা মেশের মধ্যে কমন রোধ হিসেবে থাকে, তাহলে সেই রোধের কারেন্ট হবে দুইটা মেশের কারেন্টের বিয়োগফলের সমান। ঠিক আছে, যোগফলও হইতে পারে। যদি এরকম হয় যে দুইটা কারেন্টই ধরো এক দিক গেল, সেক্ষেত্রে হচ্ছে তোমার আবার যোগফল হবে। ধরো তুমি এই মেশের কারেন্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করছো, সেক্ষেত্রে প্রথম মেশের জন্য কারেন্ট যাচ্ছে নিচের দিকে, দ্বিতীয় মেশের জন্য কারেন্ট আসতেছে নিচের দিকে, সেই ক্ষেত্রে এই রোধের কারেন্ট হবে হচ্ছে I1 প্লাস I2। তুমি কিভাবে ধরতেছো তার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো আমরা আলটিমেটলি মেশ ইকুয়েশন সলভ করে মেশ কারেন্ট বের করব, দেন মেশ কারেন্ট থেকে হচ্ছে রোধের কারেন্টটা বের করব। একদম সহজ। ঠিক আছে, আমি আরো একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য, আর একটা দিলে আই গেস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, ওকে, এই এখানে আছে এই, এখানে আছে এই, এখানে আছে হচ্ছে এই। ঠিক আছে, এখানে আছে এই, এখানে এই, এখানে এই। ঠিক আছে, আর এখানে ধর একটা ব্যাটারি আছে, এখানে হচ্ছে একটা রোধ আছে। ওকে, তোকে বলছে প্রত্যেকটা রোধের কারেন্ট নির্ণয় করতে। একটা উপায় তো কেভিএল অ্যাপ্লাই করা, বাট আমরা কেভিএল অ্যাপ্লাই করব না, কারণ এটা কেভিএল অ্যাপ্লাই করতে গেলে প্রথমে তোমার কারেন্ট ভাগ করা লাগবে। মনে আছে এরকম যখন বড় বড় সার্কিট চলে আসতো, আমাদের কি করা লাগতো? কারেন্টটাকে ভাগ করা লাগতো কেসিএল অনুযায়ী, দেন হচ্ছে তিনটা কেভিএল ইকুয়েশন বানানো লাগতো, দেন সলভ করা লাগতো। এত জটিলতা মেশ অ্যানালাইসিসে নাই, খুবই সহজ। দেখো এখানে মেশ আছে কয়টা? মেশ আছে তিনটা। ধরলাম এটা আমার প্রথম মেশ, প্রথম মেশের কারেন্টকে আমি চিন্তা করলাম ক্লকওয়াইজ, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই। এবং সেটার মান ধরলাম I1। ঠিক আছে, এটা আমার সেকেন্ড মেশ, তাহলে ধরলাম ওর মেশ কারেন্ট হচ্ছে I2 এবং সেটাকে ডিরেকশনটা নিলাম ক্লকওয়াইজ, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও চিন্তা করতে পারো। সিমিলারলি এটা আমার তৃতীয় মেশ এবং সেই তৃতীয় মেশের কারেন্টকে আমি চিন্তা করলাম ক্লকওয়াইজ I3। ঠিক আছে, রোধগুলোর একটু নাম দিই, প্রত্যেকটা রোধের কারেন্ট আমরা নির্ণয় করব। ধরো এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5 এবং এটা হচ্ছে R6।
ঠিক আছে, আসো প্রথম রোধ হচ্ছে R1। বলো R1 এর কারেন্ট কত হবে? R1 কি দুইটা মেশের মধ্যে অবস্থিত নাকি একটা মেশ? একটা মেশের মধ্যে অবস্থিত। কোন মেশে? প্রথম মেশে, তার মানে ওর কারেন্ট হবে হচ্ছে শুধুমাত্র I1। ওকে ভাইয়া R2 এর কারেন্ট কত হবে? R2 কোন মেশে অবস্থিত? সেকেন্ড মেশে, তাহলে ওর কারেন্ট হবে জাস্ট I2। ভাইয়া R3 এর কারেন্ট কত হবে? R3 কোন মেশে অবস্থিত? 3 নাম্বার মেশে শুধুমাত্র, তার মানে ওর কারেন্ট হবে জাস্ট I3। ঠিক আছে, আমরা ইকুয়েশন সলভ করলে I1 I2 I3 পেয়ে যাব। এগুলাই হবে R1 R2 এবং R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। এবার কথা হচ্ছে ভাইয়া বাকি রোধগুলা তো কোনো একটা সিঙ্গেল মেশের মধ্যে নাই। যেমন প্রথমে আসো R4 এর কথা চিন্তা করো। ও দুইটা মেশের মধ্যে কমন রোধ, একটা হচ্ছে প্রথম মেশ আর একটা হচ্ছে তৃতীয় মেশ। প্রথম মেশের জন্য R4 এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করা উচিত? এই দিকে ফ্লো করা উচিত। ঠিক আছে, এবং তৃতীয় মেশের জন্য এই R4 এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করা উচিত? এই দিকে ফ্লো করা উচিত। ওকে, তাহলে একটা কারেন্ট যাচ্ছে ডান দিকে আর একটা কারেন্ট আসছে বাম দিকে। কেমনে বের করবা R4 এর কারেন্ট? একটা থেকে আরেকটাকে বিয়োগ করা লাগবে। কোনটা থেকে কোনটাকে বিয়োগ করবা? বড়টা থেকে ছোটটাকে। তাহলে R4 এর কারেন্ট কত হবে? R4 এর কারেন্ট হইতে পারে দুইটা, হইতে পারে I1 মাইনাস I3। এটা কখন? যখন I1 এর মান I3 এর চেয়ে বড়। আবার হইতে পারে I3 মাইনাস I1 যখন I3 এর মান I1 এর চেয়ে বড়। ঠিক আছে, সো এটা হচ্ছে R4 এর কারেন্ট বা এই R4 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। কারণ এই R4 এর কারেন্ট কিন্তু সরাসরি বের হবে না, মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বের হবে মেশ কারেন্টগুলা। সেখান থেকে তোমার বের করা লাগবে পার্টিকুলার একটা রোধের কারেন্ট, সেটা হচ্ছে তুমি এভাবে বের করবা। ঠিক আছে, এবার বলো R5 এর মধ্যে কারেন্ট কত হবে? বলো বলো বলো, এই R5 এর কারেন্ট কত হবে রে? সহজ না? দেখ R5 কোন কোন মেশের মধ্যে আছে? 2 নাম্বার মেশ আর হচ্ছে 3 নাম্বার মেশ। 2 নাম্বার মেশের জন্য R5 এর মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করা উচিত? দেখো 2 নাম্বার মেশের জন্য কারেন্ট ফ্লো করবে ক্লকওয়াইজ, তার মানে এই দিকে। ঠিক আছে, 3 নাম্বার মেশের জন্য R5 এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করা উচিত? দেখো কারেন্ট আসতেছে এইভাবে ক্লকওয়াইজ, এইভাবে, তার মানে কারেন্ট ফ্লো করা উচিত এই দিকে। দুইটা কারেন্ট পরস্পর অপোজিটে ফ্লো করতেছে, তাহলে R5 এর মধ্যে কারেন্টের মান হইতে পারে দুইটা। একটা হচ্ছে I2 মাইনাস I3 যখন I2 এর মান I3 এর মানের চেয়ে বড়, এবং আরেকটা হইতে পারে I3 মাইনাস I2 যখন I3 এর মান I2 এর চেয়ে বড়। ঠিক আছে, বুঝে গেছি, সহজ, গুড। এবার আসো R6। ভাইয়া R6 এর মধ্যে কারেন্ট কত হবে? দেখো R6 ও একটা কমন রোধ। কোন কোন মেশের মধ্যে? 1 নাম্বার মেশ আর 2 নাম্বার মেশ। 1 নাম্বার মেশের জন্য R6 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে নিচের দিকে, 2 নাম্বার মেশের জন্য R6 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে উপরের দিকে। তাহলে বলেন R6 এর কারেন্ট কত হবে? R6 এর কারেন্টও দুইটা হইতে পারে, একটা হচ্ছে I1 মাইনাস I2 যখন I1 এর মান I2 এর চেয়ে বড়, এবং I2 মাইনাস I1 যখন I2 এর মান I1 এর চেয়ে বড়। ঠিক আছে, সো আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বেসিক্যালি কি সলভ করব বলো তো? মেশ কারেন্টগুলোর মান বের করব, এবং মেশ কারেন্টগুলোর মান বের করলে রোধের কারেন্টের মান বের করা আসলে খুব বেশি কঠিন কাজ না। আই গেস তোমরা এটা এমনিতেই করতে পারো, আমি শিখাই দিব নিয়ম, সমস্যা নাই। ঠিক আছে, পারবো, শিওর, একদম সহজ, গুড। তাহলে মোটামুটি হয়ে গেছে। আবার কেউ চাইলে কিন্তু এটাকে অ্যান্টি ক্লকওয়াইজও চিন্তা করতে পারো। ধরো তুমি দুইটাকে ক্লকওয়াইজ নিলা, একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, কোনো সমস্যা নাই। দুইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, একটাকে ক্লকওয়াইজ, কোনো সমস্যা নাই। সবগুলোই অ্যান্টি ক্লকওয়াইজ, তাতেও কোনো সমস্যা নাই। তোমার যদি মেশ কারেন্ট ধরা উল্টা হয়, সেক্ষেত্রে কারেন্টের মান নেগেটিভ আসবে, একদম কেভিএল এর মতো। যদি এমন হয় যে তুমি মেশ কারেন্ট উল্টা দিকে ধরছো, ক্লকওয়াইজ হওয়ার কথা ছিল, তুমি ধরছো অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে কারেন্টের মান নেগেটিভ আসবে, এতটুকুই। ঠিক আছে, পারবো, শিওর, গুড। আসো, এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে মেশ ইকুয়েশন বানানোর নিয়ম। ঠিক আছে, দেখো ইকুয়েশন বানানোর নিয়ম খুব সহজ। প্রথমত আমরা ব্যাটারির ভোল্টেজটা নির্ণয় করব। কিভাবে? আমরা হচ্ছে আগে কি করতাম, লুপের মধ্যে ঘুরতাম না, এবার আমরা ঘুরবো মেশের মধ্যে। ঠিক আছে, একটা মেশের মধ্যে আমরা ঘুরবো, ক্লকওয়াইজও ঘুরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারি, সম্পূর্ণ তোমার ইচ্ছা। বাট ক্লকওয়াইজ ঘোরাটা হচ্ছে বেটার। ক্লকওয়াইজের চেয়ে আরো যদি প্রিসাইজলি বলি, তুমি মেশ কারেন্টটা যেই ডিরেকশনে নিবা সবসময় সেই ডিরেকশনেই ঘুরবা, তাইলে হচ্ছে হিসাবে কোনো গ্যাঞ্জামি হবে না। তুমি যদি মেশ কারেন্ট ক্লকওয়াইজ নাও, তাহলে তুমি ঘুরবাও ক্লকওয়াইজ। তুমি যদি মেশ কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ নাও, তুমি ঘুরবাও অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে কি বললাম, আমাদের তো ঘোরা লাগবে, তাই না? কেভিএল এর মধ্যে আমরা ঘুরতাম কিসে? লুপে। বাট এবার তো মেশ অ্যানালাইসিস, এবার কিসে ঘুরবো? মেশের মধ্যে। কোন দিকে ঘুরবো? মেশ কারেন্টকে যেই ডিরেকশনে নিব সেই ডিরেকশনে। তুমি যদি মেশ কারেন্টকে ক্লকওয়াইজ নাও, তাহলে ঘুরবাও ক্লকওয়াইজ, আর যদি মেশ কারেন্টকে অ্যান্টি ক্লকওয়াইজ নাও, ঘুরবাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে লেখো, মেশ কারেন্টকে ক্লকওয়াইজ নিলে
মেশ কারেন্ট ক্লকওয়াইজ হলে বা ক্লকওয়াইজ নিলে আমরা কি করব, আমরা ঘুরবো ক্লকওয়াইজ। ঠিক আছে, ঘুরবো ক্লকওয়াইজ। আর যদি মেশ কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ নেই তাহলে ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ। ওইটা আর লিখলাম না, আই গেস বুঝতে পারবেন। ওকে, এখন দেখ ঘুরে ঘুরে আমি কি দেখবো, ঘুরে ঘুরে আমি দেখবো আমি কি ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি নাকি নেগেটিভ টার্মিনাল দিয়ে। যদি আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ বসাবো প্লাস, যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ বসাবো মাইনাস। ঠিক আছে, একদম আগের মতো। সো আই গেস এইটা পুরোপুরি কেভিএল এর মতো। ঠিক আছে, কেভিএল এর মতো। দেন ভাইয়া এখানে কি বলা আছে, ধরো তুমি 1 নাম্বার মেশে ঘুরবা, এই 1 নাম্বার মেশে যতগুলা রোধ আছে সবগুলা রোধের মানকে যোগ করবা, যোগ করে 1 নাম্বার মেশের কারেন্ট দ্বারা গুণ করবা। যেমন আমি যদি 1 নাম্বার মেশের মধ্যে ঘুরি আমি সেক্ষেত্রে কি করব, R4 প্লাস R6 প্লাস R1 মাল্টিপ্লাইড বাই I1। মানে আমি যেই মেশে ঘুরতেছি সেই মেশের সবগুলা রোধের মান মাল্টিপ্লাইড বাই হচ্ছে সেই মেশের কারেন্টের মান। ঠিক আছে, গেল। এখানে কি শেষ? না, একটা জিনিস আবার মাইনাস হবে। কি মাইনাস হবে? তোমার দেখা লাগবে ওই মেশটার মধ্যে কমন রোধ আছে কয়টা। কমন রোধ মানে হচ্ছে ওই মেশেরই রোধ কিন্তু অন্য মেশের সাথে আবার শেয়ার করা। দেন সেই ক্ষেত্রে সেই কমন রোধ এবং ওইটা যেই মেশের সাথে কমন সেই মেশের কারেন্ট দ্বারা গুণ করে বিয়োগ করা লাগবে। এখানে একটু কমপ্লেক্স লাগতেছে আই নো, বাট একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট মাথায় রাখো একটা জিনিস বিয়োগ হবে। কোন জিনিসটা বিয়োগ হবে? কমন রোধ মাল্টিপ্লাইড বাই যেই মেশের সাথে কমন সেই মেশের কারেন্ট। ঠিক আছে, এবং ফাইনালি গিয়ে আমরা ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে 0। ভাইয়া কিছুই বুঝি নাই, এখন বুঝবা। আসো ম্যাথ সলভ, চলো 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 ম্যাথ সলভ করলেই সব বুঝে যাবা। কি বলছে? বলছে 5 ওম এবং 15 ওমের কারেন্ট নির্ণয় করো। কার কার? এই যে 5 ওম এবং হচ্ছে 15 ওমের। এটা আমরা কেভিএল দিয়ে করতে পারবো, কেভিএল কেসিএল দিয়ে, বাট মেশ অ্যানালাইসিস দিয়ে এটা হচ্ছে সহজতম। তুমি এখনই বুঝতে পারবা। ধরো এখানে মেশ আছে কয়টা? 2টা। এই হচ্ছে একটা মেশ, এই হচ্ছে একটা মেশ। সো আমি ধরলাম এই মেশের কারেন্ট হচ্ছে I1, এই মেশের কারেন্ট হচ্ছে I2। ঠিক আছে, আমি প্রথম মেশের মধ্যে মেশ অ্যানালাইসিস করব। আসো কোন মেশে? প্রথম মেশে। প্রথম মেশ কোনটা? এ বি ই এফ এ। কোনটা? এ বি ই এফ এ। কোন দিকে ঘুরবো আমি? আমি মেশ কারেন্ট কোন দিকে নিছি? ক্লকওয়াইজ, তাহলে আমি ঘুরবো ক্লকওয়াইজ। ঠিক আছে, ওকে, ক্লকওয়াইজ ঘুরো। এই মেশের মধ্যে ব্যাটারি আছে কয়টা? একটা ব্যাটারি। তুমি যখন এই মেশে ক্লকওয়াইজ ঘুরবা তুমি ব্যাটারির কোন প্রান্ত দিয়ে প্রবেশ করবা? নেগেটিভ টার্মিনাল। এই এ পয়েন্ট থেকে ঘোরা শুরু করো, এ থেকে বিতে আসো, বি থেকে ইতে, ই থেকে এফ এ। এফ থেকে যখন এতে যাবা তুমি কি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করবা না? তাহলে ব্যাটারির ভোল্টেজ কি হবে? মাইনাস। তাহলে বসাও -10। এবার দাও প্লাস। ওকে, তুমি কোন মেশে অ্যানালাইসিস চালাচ্ছ? প্রথম মেশে। প্রথম মেশে টোটাল রোধ আছে কয়টা? 3টা। একটা হচ্ছে 20 ওম, একটা হচ্ছে 5 ওম, আর একটা হচ্ছে 10 ওম। সবগুলাকে যোগ করো। তাহলে লেখো 20 প্লাস 5 প্লাস 10 মাল্টিপ্লাইড বাই এই মেশের কারেন্ট, সেটা কত? I1। ঠিক আছে, এবার ভাইয়া এই মেশের মধ্যে এমন কি কোনো রোধ আছে যে অন্য মেশের সাথে কমন আছে? কোনটা? এই 5 ওম, তাই না? কোন মেশের সাথে কমন? এটা 2 নাম্বার মেশের সাথে। তাহলে মাইনাস দিয়ে রোধের মান মাল্টিপ্লাইড বাই 2 নাম্বার মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ। এইটাই মেশ ইকুয়েশন। ঠিক আছে, এইটাই তোমার মেশ ইকুয়েশন। একদম সহজ। পারবা না বলো তো? খুবই খুবই সহজ। তাহলে এবার বলো আমি যদি সেকেন্ড মেশটা নেই, সেকেন্ড মেশের জন্য মেশ ইকুয়েশন কত হবে বলো? বা এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি তাহলেই বুঝতে পারবা জিনিসটা কতটা সহজ হয়ে গেছে। এখন তুমি যোগ করো, কত হয়? 30 35 35 I1, এখানে আসতেছে -5 I2 ইজ ইকুয়ালস টু 10। এটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ। প্রথম মেশ থেকে পেয়ে গেছো। এবার সেকেন্ড মেশে আসো। সেকেন্ড মেশ কোনটা ভাইয়া? সেকেন্ড মেশ হচ্ছে বি সি ডি ই বি। কোনটা? বি সি ডি ই বি। এটাতে আমরা কেমনে ঘুরবো? এটা তো আমরা ঘুরবো ক্লকওয়াইজ। কেন? কারণ আমরা মেশ কারেন্টটাকে নিচ্ছি ক্লকওয়াইজ। যদি মেশ কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ নিতাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতাম। ওকে, এবার দেখো এই মেশের মধ্যে ব্যাটারি আছে, আছে 20 ভোল্ট। তুমি যখন এই মেশে ক্লকওয়াইজ ঘুরবা তুমি ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করবা? ভাইয়া আমি বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, যাওয়ার সময় ব্যাটারির প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করব। বি থেকে সি থেকে যখন ডিতে যাব তাহলে ব্যাটারির ভোল্টেজ কি হবে? পজিটিভ। বসাও +20। ঠিক আছে, এবার ভাইয়া বলো এই মেশের মধ্যে কয়টা রোধ আছে? 3টা রোধ।
15, 30 আর 5 সবগুলাকে যোগ করো, যোগ করে মেশের কারেন্ট দ্বারা গুণ করো। তাহলে 15 প্লাস 30 প্লাস হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই মেশ কারেন্ট I2। ঠিক আছে, সহজ। ভাইয়া এই মেশের মধ্যে কি এমন কোনো রোধ আছে যে অন্য মেশের সাথে কমন? আছে, 5 ওম। কার সাথে কমন? প্রথম মেশের সাথে। তাহলে -5 ইন্টু প্রথম মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ, সেকেন্ড মেশ ইকুয়েশন। ওকে, তা যদি একটু সিম্পলিফাই করে লিখি, এখানে আসতেছে কত বলো তো? 50I2 -51 ইজ ইকুয়ালস টু -20। এইটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি আমারে বলো, এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন দুইটা মাত্র আননোন, এটা সলভ করা কোনো ব্যাপার? এই দুটো ইকুয়েশন সলভ করে I1 I2 এর মান বের করা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। কেভিএল এর চেয়ে অনেক সহজ না? অনেক বেশি সহজ। তো তোমার কাজ হচ্ছে এখান থেকে I1 এবং I2 এর মান বের করা। 1 এবং 2 সলভ করে, সলভিং প্রসেস কিন্তু শিখাইছি। সলভ করে আমরা কি করব? I1 এবং I2 এর মান বের করব। ঠিক আছে, I1 এবং I2 বের করা শেষ। এটা তো প্রশ্নে চাই নাই। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে 5 ওম এবং 15 ওমের কারেন্ট নির্ণয় করো। যেমন প্রথমে আসো 15 ওমের কথা। 15 ওম কোন মেশের রোধ? সেকেন্ড মেশের রোধ। তাহলে 15 ওমের কারেন্ট কত হবে? ভাই 15 ওমের কারেন্ট হবে জাস্ট I2। কত? I2। ওকে, কারণ এটা সেকেন্ড মেশের রোধ। সেকেন্ডে কোয়েশ্চেন করছে 5 ওমের কারেন্ট নির্ণয় করে। দেখো 5 ওম হচ্ছে দুইটা মেশের মধ্যে একটা কমন রোধ। তাহলে ওর কারেন্ট কত হবে? ওর কারেন্ট দুইটা হইতে পারে। ওর কারেন্ট I1 I2, কারণ ওর জন্য প্রথম মেশের কারেন্ট আসতেছে নিচের দিকে, সেকেন্ড মেশের কারেন্ট যাচ্ছে উপরের দিকে। দুইটা কারেন্ট পরস্পর বিপরীতে, তার মানে ওর কারেন্ট হবে দুইটা কারেন্টের বিয়োগফল। কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? বড়টা থেকে ছোটটা। তাহলে I1 I2 হবে যখন I1 এর মান I2 এর চেয়ে বড়, এবং I2 I1 হবে যখন I2 এর মান I1 এর চেয়ে বড়। সলভড। শেষ। কেভিএল এর চেয়ে অনেক অনেক সহজ। ঠিক আছে, এক দুইবার অ্যাপ্লাই করলেই বোঝা যাবে। বুঝছো না? একদম সহজ। দেখো এর বাইরে এখানে বোঝার কিছুই নাই, জাস্ট ইকুয়েশন বানাইতে পারতে হবে। বাকি সব কিছু আগের মতো। তুমি যদি ইকুয়েশন বানাইতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। এখন এই দুইটা মেশের জন্য আসলে ওর উপকারিতা খুব বেশি বোঝা যায় না। উপকারিতাটা বুঝবা হচ্ছে পরের ম্যাথে। আসো এই ম্যাথে আসো। এই ম্যাথে তোমার কি বলছে? অ্যামিটারের রিডিং নির্ণয় করো। তার মানে হচ্ছে এই 30 ওমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছে সেটা তোমার বের করা লাগবে। এখন তুমি যদি এটা কেভিএল দিয়ে করতে চাও, মনে আছে কি করা লাগে? কারেন্টটাকে প্রথমে ভাগ করা লাগে, ভাগ করে তারপর 3টা কেভিএল ইকুয়েশন বানানো লাগে, তারপর সেগুলোকে সলভ করা লাগবে। হিউজ কমপ্লেক্সিটি। মেশ অ্যানালাইসিস দিয়ে এটা খুব সহজে সলভ করা সম্ভব। কিভাবে? দেখো এখানে মেশ আছে কয়টা? 3টা মেশ আছে। ধরলাম প্রথম মেশের কারেন্ট হচ্ছে I1 ক্লকওয়াইজ, সেকেন্ড মেশের কারেন্ট হচ্ছে I2 ক্লকওয়াইজ, থার্ড মেশের কারেন্ট হচ্ছে I3 ক্লকওয়াইজ। ওকে, আসো এবার প্রথম মেশ দিয়ে শুরু করব। প্রথম মেশে আমরা মেশ অ্যানালাইসিস চালাবো। কোন মেশ? এ এইচ সি। এই পয়েন্টের নাম কেন দেওয়া নাই আই ডোন্ট নো, ধরলাম পি। ওকে, তাহলে এ এইচ সি পি এ কি? এ এইচ সি পি এ কোন দিক ঘুরবো? মেশ কারেন্ট যেহেতু ক্লকওয়াইজ, আমরাও ঘুরবো ক্লকওয়াইজ। কোন দিকে? ক্লকওয়াইজ। ঠিক আছে, দেখো তো এই মেশের মধ্যে কোনো ব্যাটারি আছে? আছে, 20 ভোল্টের। আমরা যখন ক্লকওয়াইজ ঘুরবো তখন এই ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে আমরা প্রবেশ করব? ঘুরো, টাটা, নেগেটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির ভোল্টেজ কি হবে? -20। বলো এই মেশের মধ্যে রোধ আছে কয়টা? 3টা। 30, 5, 15 সবগুলাকে যোগ করো, যোগ করে মেশ কারেন্ট দিয়ে গুণ। তার মানে 30 প্লাস 5 প্লাস 15 মাল্টিপ্লাইড বাই মেশ কারেন্ট I1। ঠিক আছে, কোনো কমন রোধ আছে? ইয়েস, এবার দুইটা কমন রোধ, একটা হচ্ছে 30 ওম আর একটা হচ্ছে 5 ওম। দেখো তো এই 5 ওমটা কার সাথে কমন? সেকেন্ড মেশের সাথে। তাহলে মাইনাস দিয়ে 5 সেকেন্ড মেশের কারেন্ট। ওকে, এই 30 ওমটা কার সাথে কমন? থার্ড মেশের সাথে। তাহলে মাইনাস দিয়ে 30 থার্ড মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ। ঠিক আছে, সেকেন্ড থেকে যদি তুমি বানাও, দেখো I1 I2 I3 খুব সুন্দর মতো সাজানোই আছে, তোমার আলাদা করে যোগ বিয়োগও করা লাগবে না। তাহলে এখানে আছে কত বলো তো? এখানে হচ্ছে 20 আর 30 50। তাহলে 50 I1 মাইনাস 5 I2 মাইনাস 30 I3 ইজ ইকুয়ালস টু 20। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার আসো সেকেন্ড মেশ। সেকেন্ড মেশ কোনটা ভাইয়া? এই যে এইটা, এইচ ই ডি সি এইচ। কোনটা? এইচ ই ডি সি এইচ। এখানে আমরা কেমনে ঘুরবো? মেশ কারেন্ট যেই দিকে সেই দিকে ক্লকওয়াইজ ঘুরবো।
ঠিক আছে? দেখো কোনো ব্যাটারি আছে, 10 ভোল্ট। আমরা ঘোরার সময় ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি? এইচ থেকে ই থেকে ডি থেকে যখন সিতে আসবো নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করা লাগবে। তাহলে ব্যাটারির ভোল্টেজ -10, ঠিক আছে? এবার আসো এই মেশের মধ্যে রোধ আছে কয়টা? 3টা রোধ, 40 40 5। তাহলে সবগুলা রোধকে যোগ করে দাও, 40 প্লাস 40 প্লাস 5 মাল্টিপ্লাইড বাই ওই মেশের কারেন্ট I2। ভাইয়া কোনো কমন রোধ আছে দুইটা, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 5। দেখো তো এই 5টা কার সাথে কমন? প্রথম মেশের সাথে। তাহলে মাইনাস দিয়ে 5 প্রথম মেশের কারেন্ট, ঠিক আছে? ভাই 40টা কার সাথে কমন? থার্ড মেশের সাথে। মাইনাস দিয়ে 40 থার্ড মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ। তো যদি সাজাই লিখি তাহলে -5/1, এখানে আসতেছে 85 I2, এখানে আসতেছে -40 I3 ইজ ইকুয়ালস টু 10। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, দুইটা মেশের জন্য আমাদের দুইটা ইকুয়েশন বানানো কমপ্লিট। এবার আরো একটা মেশের জন্য ইকুয়েশন বানানো লাগবে, কারণ এবার আমাদের মেশ কারেন্ট কিন্তু 3টা। সো 3টা মেশ কারেন্ট বের করার জন্য আমাদের 3টে ইকুয়েশন লাগবে। ওকে, সো আমরা থার্ড মেশে যাব। আসো, থার্ড মেশ কোনটা? এই বড়টা উপরেরটা, GFEHAG। কোনটা? GFEHAG। কোন দিক ঘুরবো? অবশ্যই ক্লকওয়াইজ ঘুরবো, কারণ আমাদের মেশ কারেন্টটা ক্লকওয়াইজ। কোন দিক ঘুরবো রে? ক্লকওয়াইজ, ঠিক আছে? প্রথমত কোনো ব্যাটারি আছে একটা ব্যাটারি, সেটা কত? 30 ভোল্ট। দেখো তো আমরা ক্লকওয়াইজ ঘোরার সময় ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছি? পজিটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির ভোল্টেজ প্লাস, ঠিক আছে? মেশের মধ্যে রোধ কয়টা? 4টা রোধ, ঠিক আছে? সবগুলা রোধকে যোগ করো, 15 প্লাস 10 প্লাস 40 প্লাস 30, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই মেশ কারেন্ট I3, ঠিক আছে? কোনো কমন রোধ আছে 40 30। দেখো তো 30 কার সাথে কমন? প্রথম মেশের সাথে কমন। তাহলে মাইনাস দিয়ে 30 I1। দেখো তো 40 কার সাথে কমন? সেকেন্ড মেশের সাথে কমন। তাহলে মাইনাস দিয়ে 40 I2 ইজ ইকুয়ালস টু 0। শেষ। সো যদি একটু সাজায় লেখো তাহলে আসবে হচ্ছে -30 I1 -40 I2। এখানে কত হচ্ছে? প্লাস কত হয় রে এখানে? এখানে হয় হচ্ছে 80 95 মনে হয় না, প্লাস 95 I3 ইজ ইকুয়ালস টু -30। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ওকে, সো 3টা মেশের জন্য আমরা 3টি ইকুয়েশন পেয়ে গেছি। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই 1 2 3 সলভ করে 3টা কারেন্ট বের করা, I1 I2 I3। আই গেস এটাও তোমাদের শিখাইছি, এতটুকু তোমরা পারা উচিত। এই তিনটাকে সলভ করবা, সলভ করে কি করবা? 3টা মেশ কারেন্ট বের করবা, I1 I2 এবং I3। তোমার কি লাগবে? তোমার লাগবে অ্যামিটারের রিডিং। দেখো তো এই অ্যামিটারের রিডিং আর 30 ওহমের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট সেম না? সেম। 30 ওহমের মধ্যে কয়টা কারেন্ট গেছে? 2টা কারেন্ট। প্রথম মেশের জন্য কারেন্ট গেছে ডান দিকে, উপরের 3 নাম্বার মেশের জন্য কারেন্ট গেছে বাম দিকে। তাহলে এই অ্যামিটারের রিডিং কত হওয়া উচিত? 2টা হইতে পারে, ঠিক আছে? 2টা হইতে পারে। I1 মাইনাস I3। কখন? যখন I1 এর মান I3 এর চেয়ে বড়। আবার হইতে পারে I3 মাইনাস I1 যখন I3 এর মান I1 এর চেয়ে বড়, ঠিক আছে? একদম সহজ, ঠিক আছে? এটা যদি কেভিএল দিয়ে করতে চাই তা জীবন কিন্তু বের হয়ে যেত। প্রথম ওই কারেন্ট ভাগ করতে করতেই জীবনের অর্ধেক শেষ। মেশ এরকম কোনো প্যারাই নাই, জাস্ট মেশ নিবা, মেশ নিয়ে হচ্ছে একই নিয়মে মেশ ইকুয়েশন বানাবা, প্রত্যেকবার সেম নিয়ম, কোনো ডিফারেন্ট নিয়মই এখানে নাই। ওকে, দেন জাস্ট ইকুয়েশন সলভিং। এর তো আগেও ছিল, এখনো আছে। ইকুয়েশন সলভ করার পর তোমাকে যেই রোধের কারেন্ট বের করতে বলবে সেটা জাস্ট একটু বুঝে শুনে, যদি সেটা কোনো একটা সিঙ্গেল মেশের মধ্যে অবস্থিত হয় তাহলে ওই মেশের কারেন্টই রোধের কারেন্ট। যদি সেটা একটা কমন রোধ হয় দেন 2টা রোধের কারেন্টের বিয়োগফল বা যোগফল থেকে হচ্ছে তোমার ওই রোধের কারেন্টটা নির্ণয় করা লাগবে। ঠিক আছে? পারবো? শিওর? আর একটা ম্যাথ আছে, আসো ওই সিমিলার টাইপের ম্যাথ, হুইটস্টোন ব্রিজের যে ম্যাথটা ছিল ওইটাই, ঠিক আছে? ওটা আমি একটু দেখাই দিই, একই জিনিসই হবে। তোমাকে এখানে বলছে হচ্ছে অ্যামিটার রিডিং নির্ণয় করতে। তার মানে এই যে আমাদের 30 ওহমটা আছে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে সেটা আমাদের বের করা লাগবে। সো সিমিলারলি আমরা আবার কি করব? মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। আর একটা উপায় কি ছিল? আর একটা উপায় ছিল কেভিএল অ্যাপ্লাই করা। কেভিএল অ্যাপ্লাই করার জন্য কারেন্টটা ভাগ করা লাগতো, 3টা লুপ নেওয়া লাগতো, দেন কেভিএল অ্যাপ্লাই করা লাগতো। এত ঝামেলার দরকার নাই, মেশে খুব সহজ। দেখো আমি একটু পয়েন্টগুলোর নাম দিই। ধরো এটা এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি।
মনে হয় না আর কোনো পয়েন্ট এখানে আছে, এতটুকু হইলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের প্রথম মেশ, ধরলাম ওর কারেন্ট হচ্ছে I1 এবং ক্লকওয়াইজ। এটা আমাদের সেকেন্ড মেশ, ধরলাম ওর কারেন্ট হচ্ছে I2 এবং ক্লকওয়াইজ। এবং এইটা আমাদের থার্ড মেশে যে নিচেরটা, ঠিক আছে। দেখো থার্ড মেশটা বুঝতে যাদের সমস্যা, থার্ড মেশ হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে থার্ড মেশ। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইটাকে থার্ড মেশ বানানো যাবে না, কোনটা দেখাচ্ছি দাঁড়াও। এইটাকে কি থার্ড মেশ বানানো যাবে? এইটা ভাইয়া, এইটা না, এইটাকে থার্ড মেশ বানানো যাবে না। কেন? কারণ মেশের ভিতরে অন্য কোনো লুপ থাকা যাবে না। যদি তুমি এটাকে মেশ চিন্তা করো, তার ভিতরে এই যে লুপ চলে আসতেছে, লুপ চলে আসতেছে, লুপ চলে আসতেছে, লুপ আসা যাবে না, ঠিক আছে। সো মেশ এখানে তিনটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তাহলে আসে নিচের যে মেশটা আছে সেই মেশের কারেন্টটাও আমরা একটু কনসিডার করে নেই। কত ধরবো? ধরলাম এইটাও হচ্ছে ক্লকওয়াইজ এবং I3। ওকে, তাহলে আসো প্রত্যেকটা মেশের জন্য আমরা কি করব? মেশ ইকুয়েশন বানাবো, তাহলেই কাজ শেষ, তাহলেই কাজ শেষ। প্রথম মেশ নাও, ACDA। কোনটা? ACDA। ঘুরবো কেমনে? ক্লকওয়াইজ, ঠিক আছে। ওকে, কোনো ব্যাটারি আছে এই মেশের মধ্যে? কোনো ব্যাটারি নেই, তাহলে কোনো ঝামেলাই নেই, ব্যাটারি চিন্তাবাদ। মেশের মধ্যে রোধ আছে কয়টা? তিনটা, 30, 10, 60, সবগুলোকে যোগ করো। 30 প্লাস 10 প্লাস 60 মাল্টিপ্লাইড বাই মেশ কারেন্ট I1। ভাইয়া কমন রোধ আছে? আছে। কয়টা ভাইয়া? একটা না, দুইটা। একটা হচ্ছে 2 নাম্বার মেশের সাথে, আর একটাই যে এইটা, এটা তো 3 নাম্বার মেশের সাথে কমন, ঠিক আছে। তাহলে দেখেন এই 10 ওহম কার সাথে কমন? 2 নাম্বার মেশের সাথে, তাহলে মাইনাস দিয়ে 10 2 নাম্বার মেশের কারেন্ট। ওকে, 60 ওহম কার সাথে কমন? 3 নাম্বার মেশের সাথে, তাহলে মাইনাস দিয়ে 60 3 নাম্বার মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ। একটু যদি সিম্পলিফাই করে লিখতে চাও তাহলে লিখতে পারো 30 এখানে হয়ে যাচ্ছে 100, তাই না? 100 I1 মাইনাস 10 I2 মাইনাস 60 I3 ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? এবার আসো সেকেন্ড মেশ। সেকেন্ড মেশ কোনটা? সেকেন্ড মেশ হচ্ছে ABCA। কোনটা? ABCA। এটা তো আমরা কেমনে ঘুরবো? মেশ কারেন্ট যেই দিকে সেই দিক ঘুরবো, ক্লকওয়াইজ, ঠিক আছে। কোনো ব্যাটারি আছে? নাই, চিন্তাবাদ। দেখো তো রোধ আছে কয়টা? তিনটা, 40, 5 এবং হচ্ছে 10, সবগুলোকে যোগ করো। 40 প্লাস 5 প্লাস 10 মাল্টিপ্লাইড বাই এই মেশের কারেন্ট I2। কমন রোধ আছে? আছে, দুইটা, একটা হচ্ছে 10 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। 10 ওহম কার সাথে কমন? প্রথম মেশের সাথে কমন, তাহলে মাইনাস দিয়ে 10 প্রথম মেশের কারেন্ট। 5 ওহম কার সাথে কমন? 3 নাম্বার মেশের সাথে, তাহলে মাইনাস দিয়ে 5 3 নাম্বার মেশের কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। শেষ। সাজায় যদি লেখো তাহলে মাইনাস 10 I1, এখানে হবে প্লাস, এটা কত হবে রে? 55 না, 55 I2 মাইনাস হচ্ছে কত? 5 I3 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। সহজ, ভেরি গুড। এবার আসো 3 নাম্বার মেশ। 3 নাম্বার মেশ কোনটা? নিচেরটা, DCBD, ঠিক আছে। তাহলে আসেন DCBD। এটা আমরা কেমনে ঘুরবো? ভাইয়া মেশ কারেন্ট যেদিকে সেদিক ঘুরবো, ক্লকওয়াইজ। তাহলে আসো ব্যাটারি আছে কোনো? আছে। যখন আমরা ক্লকওয়াইজ ঘুরবো, ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে আমরা প্রবেশ করব? নেগেটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির ভোল্টেজ মাইনাস অবশ্যই, তাহলে বসাও মাইনাস 20। মেশের মধ্যে রোধ কয়টা? দুইটা, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 5, দুইটাকে যোগ করে দাও, তাহলে 60 প্লাস 5 মাল্টিপ্লাইড বাই এই মেশের কারেন্ট I3। কোনো কমন রোধ আছে? দুইটাই কমন রোধ। 60 কার সাথে কমন? প্রথম মেশের সাথে, তাহলে মাইনাস 60 I1, ঠিক আছে। 5 কার সাথে কমন? দ্বিতীয় মেশের সাথে, তাহলে মাইনাস 5 I2 ইজ ইকুয়ালস টু 0। একটু সাজায় লেখো তো দেখি কত আসে, বলো। আসতেছে হচ্ছে মাইনাস 60 I1, ওকে, মাইনাস 5 I2, আর এখানে কত আসতেছে? 65, তাই না? প্লাস 65 I3 ইজ ইকুয়ালস টু কত? 20। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আমি একটু বক্স করে দেই তোমাদের জন্য বুঝতে আই গেস সুবিধা হবে। এতটুকু, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ওকে, সো আমরা 3টি ইকুয়েশন পেয়ে গেছি। এবার কাজ কি বলো? এবার কাজ হচ্ছে 3টাকে সলভ করা। 1 2 আহা 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 1 2 এবং 3 কি করবেন বলেন তো? সলভ করবেন। সলভ করলে কি বের হবে? সলভ করলে বের হবে 3টা মেশ কারেন্ট I1 I2 এবং I3।
ওকে, আমার কাছে কি ভাইয়া মেশ কারেন্ট চাইছে? না, আমার কাছে তো মেশ কারেন্ট চাই না। আচ্ছা, এই কালারটা কি তোমরা দেখতে পাও? আমি কালারটা তোমাদের জন্য বা জনগণের খাতিরে একটু চেঞ্জ করে দিতে পারি, আমি হোয়াইট কালার দিয়ে লিখে দিই আই গেস, তাহলে তোমাদের জন্য দেখতে, আরে আমি তো সিলেক্ট করে বললেই হইতো, সরি। I1, I2 এবং I3 এর মান আমরা বের করব কিভাবে? এই তিনটা মান আমরা বের করব সলভিং 1, 2 and 3, 1, 2 and 3, তিনটি ইকুয়েশন সলভ করলে আমরা কি পেয়ে যাব? I1, I2 এবং I3 এর মান পেয়ে যাব। ওকে, আমার কাছে চাইছে হচ্ছে অ্যামিটারের রিডিং। বলতো অ্যামিটারের রিডিং কত হবে? অ্যামিটারের রিডিং মানে কি? 30 ওহমের কারেন্ট। 30 ওহম কোন মেশের মধ্যে অবস্থিত? প্রথম মেশের মধ্যে ভাই, তার মানে অ্যান্সার হবে জাস্ট I1, ঠিক আছে? সো এখানে অ্যামিটার রিডিং কত হবে? অ্যামিটার রিডিং হবে হচ্ছে I1, প্রথম মেশের কারেন্টটা, ঠিক আছে? I1 যত বের হবে তত। এবার তোমরা আমাকে বলো মেশ অ্যানালাইসিস তোমাদের কাছে কেমন লাগছে? শেষ, মেশ অ্যানালাইসিস আর কিছু নাই, এই একই নিয়ম, ঠিক আছে? আর কিছু না, এই তিনটা ম্যাথ করলে বা এই তিনটা ম্যাথ যদি তুমি পারো, তোমার মেশ অ্যানালাইসিস থেকে আর কোনো কিছু লাগবে না। তুমি এগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং যে তোমার কঠিন কঠিন যে ম্যাথগুলো আসবে সার্কিটের, যদি চলে আসে এগুলা, তখন তুমি কেভিএল দিয়ে অবশ্যই করতে যাবা না, কি দিয়ে করবা? মেশ অ্যানালাইসিস দিয়ে। জায়গাও কম লাগবে, সময় অনেক কম লাগবে। দেখো বুঝছো কিনা? এবং তোমাদের কাছে আসলে কেমন লাগলো? কেভিএল এর চেয়ে সহজ নাকি কেভিএল এর চেয়ে কঠিন? বলো তো দেখি, বলো বলো বলো, এটা কি কেভিএল এর চেয়ে কঠিন নাকি রে? বল তো দেখি। মানগুলা আজব আসে, মান যা খুশি আসুক, মান কোনো কথা না। আমি তো এখানে র্যান্ডম ভ্যালুস নিছি, তাই না? তুমি হচ্ছে নিয়মটা বুঝতেছো কিনা, নিয়মটা বোঝা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, প্রসেস বুঝলে মান কোনো ইস্যু না, ঠিক আছে? দেখেন, সবার কাছে কি মেশ অ্যানালাইসিস পুরোপুরি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? রনি বলছে ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে। বাকিদের তাহলে কিন্তু আমাদের মেশ অ্যানালাইসিস শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী টপিক, পটেনশিওমিটারে। যদি তোমরা মেশ অ্যানালাইসিস সবাই বুঝে থাকো, সবাই বুঝে গেছি, তাহলে আসেন পরবর্তী টপিকে যাচ্ছি। এখন আমরা পড়াশোনা করব হচ্ছে পটেনশিওমিটার। কারো যদি কোনো রকম কনফিউশন হয়, ডু লেট মি নো। ওকে, আসো। পটেনশিওমিটার নাম দেখেই বোঝা যাচ্ছে যন্ত্র আসলে কি করে। পটেনশিওমিটার মানে কি? যে পটেনশিয়াল মাপে বা বিভব পার্থক্য মাপে। সো পটেনশিওমিটারের সাহায্যে আমরা বেসিক্যালি কি করি? অ্যাকুরেটলি বিভব পার্থক্য নির্ণয় করি। কি করি? বিভব পার্থক্য নির্ণয় করি। দেখো সংজ্ঞাটাও দেওয়া আছে, যে যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য বা কোষের তড়িৎচালক শক্তি পরিমাপ করা হয়, তাকেই বলা হয় হচ্ছে পটেনশিওমিটার। সো নাম দেখেই বোঝা উচিত, ডিভাইস দ্যাট মেজার্স পটেনশিয়াল ডিফারেন্স। হইতে পারে সেটা হচ্ছে দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স, হইতে পারে সেটা কোনো একটা কোষের ইএমএফ। ওর মাল্টিপল পারপাস আছে, বাট মেইন পারপাসটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করা। এখন ওরে যে দেখো এখানে কাজগুলো দেওয়া আছে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে। হ্যাঁ, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য। পটেনশিওমিটার দিয়ে আমরা কি করি? পটেনশিওমিটার দিয়ে আমরা অজানা কোষের ইএমএফ মাপতে পারি। আমরা যে ইএমএফ নিয়ে পড়াশোনা করছিলাম না, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক শক্তি, সেটা মেজার করা যায় হচ্ছে পটেনশিওমিটারের সাহায্যে। দুইটা সেলের ইএমএফ কম্পেয়ার করা যায় পটেনশিওমিটারের সাহায্যে। ধরো তোমার কাছে দুইটা সেল আছে, তুমি জানো না কোন সেলের ইএমএফ কত, ঠিক আছে? বাট তোমার জানা লাগবে যে কার ইএমএফ বেশি, ঠিক আছে? সেটা তুমি মাপতে পারবা হচ্ছে পটেনশিওমিটারের সাহায্যে। দুইটা সেলের ইএমএফ এর মধ্যে কম্পেয়ার করতে পারি আমরা। এবং একই সাথে সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ, সেটাও আমরা মাপতে পারি কিসের সাহায্যে? পটেনশিওমিটারের সাহায্যে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া ভোল্টেজ মাপার জন্য বা বিভব পার্থক্য মাপার জন্য আমার কাছে তো ভোল্ট মিটার ছিলই। আমরা ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য মাপতেছিলাম না? মাপতেছিলাম তো। তাহলে ভাইয়া পটেনশিওমিটারের কি দরকার? দেখো, মোস্ট অফ দ্য কেসেস আমরা ভোল্ট মিটার ইউজ করব। ওকে, মোস্ট কেসে আমরা কি করব? ভোল্ট মিটার ইউজ করব। ভোল্ট মিটার ইউজ করব। কেন ভোল্ট মিটার ইউজ করব? কারণ ভোল্ট মিটার হচ্ছে ছোট এবং ইজি টু ইউজ, ঠিক আছে? ভোল্ট মিটার কি? ভোল্ট মিটার হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। ওকে, তার জন্য হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিভব পার্থক্য নির্ণয় করার জন্য ভোল্ট মিটার ইউজ করি। ধরো তোমার কাছে একটা রোধ আছে, দিয়ে বলছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা আমরা ভোল্ট মিটার দিয়ে মাপবো, সেখানে আমাদের পটেনশিওমিটার দরকার নাই। তাহলে ভাই পটেনশিওমিটার লাগবে কোথায়? কখন আমরা বিভব পার্থক্য নির্ণয় করার জন্য পটেনশিওমিটার ইউজ করব? যেখানে তোমার বিভব পার্থক্য একদম অ্যাকুরেটলি মাপা লাগবে, একদম সূক্ষ্মভাবে মাপা লাগবে, সেখানে তুমি পটেনশিওমিটার ইউজ করবা। সো মাথায় রাখবা, পটেনশিওমিটারের অ্যাকুরেসি ভোল্ট মিটারের চেয়ে বেশি, ঠিক আছে? পটেনশিওমিটারের অ্যাকুরেসি বেশি। পটেনশিওমিটারের কি? অ্যাকুরেসি বেশি। বেশি অ্যাকুরেটলি তোমাকে ভোল্টেজ মেপে দিবে, অ্যাকুরেসি বেশি।
ঠিক আছে? সো ওর রিডিং হচ্ছে মোর পারফেক্ট, এর রিডিং অধিকতর পারফেক্ট। ওকে, এর রিডিং কি? অধিকতর পারফেক্ট। বুঝতে পেরেছেন? অধিকতর পারফেক্ট। বাট দেখা যায় ভোল্ট মিটারের চেয়ে এটা ইউজ করা হচ্ছে কিছুটা প্যারা। ভোল্ট মিটার একদম সহজ, বুঝছো, দুইটা পয়েন্টের মধ্যে জাস্ট কানেকশন দিয়ে দিবা, তাইলেই কাজ শেষ। বাট পটেনশিও মিটারে হালকা আর একটু ঝামেলা আছে ভোল্ট মিটারের তুলনায়। এর জন্য আমাদের ডে টু ডে লাইফের যে কেসগুলো যেখানে আমরা একদম অ্যাকুরেটলি লাগবে না, সেখানে আমরা পটেনশিও মিটার ইউজ করি না। নর্মাল কেসে আমরা ভোল্ট মিটার ইউজ করি। বাট যেখানে তোমার একদম অ্যাকুরেট হিসাব লাগবে, যে হ্যাঁ দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত আমার একদম অ্যাকুরেটলি জানা লাগবে, সেখানে তোমার দরকার হচ্ছে পটেনশিও মিটার। ঠিক আছে, সহজ একদম। ওকে, এটা কনস্ট্রাকশনটা আমরা একটু দেখব। পটেনশিও মিটার দেখতে আসলে কেমন দেখো। পটেনশিও মিটারের কাজ খুবই সিম্পল। এখানে একটা ব্যাটারি থাকবে, ঠিক আছে? কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। ব্যাটারির সাথে এক্সট্রা কোনো রোধ থাকতেও পারে, নাও থাকতে পারে। রোধ থাকলে হিসাব হবে একরকম, রোধ না থাকলে হিসাব হবে আর এক রকম। সো আমরা প্রথমে রোধ ছাড়াই শিখব। যখন আমরা ম্যাথ করব, 3টা ম্যাথ আছে, তার মধ্যে 2টার ম্যাথে হচ্ছে আমরা রোধ সহ শিখব। সো রোধ সহ থাকলে হচ্ছে হিসাবে হালকা একটু পরিবর্তন আসবে, খুব বেশি পরিবর্তন না, বাট ওয়ার্কিং প্রিন্সিপালটা সিমিলার। ওকে, ফাইন। সো আমাদের পটেনশিও মিটারে হচ্ছে একটা ব্যাটারি থাকবে এবং এখানে থাকবে হচ্ছে একটা তার। পটেনশিও মিটার বেসিক্যালি একটা তার, ঠিক আছে? কি থাকবে? একটা তার, এরকম। ওকে, এই যে এইটাই হচ্ছে পটেনশিও মিটারের সেই তার। ওকে, সেই তারটা মোটামুটি 1 মিটার বা 2 মিটারের মতো লম্বা হয়। এই যে এই তারটা, এই তারের ব্যাপারে যদি একটু বলি, তারটা কেমন হয়? এই তার হয় হচ্ছে 1 বা 2 মিটার লম্বা। ওকে, এটা হচ্ছে আমাদের তার, পটেনশিও মিটার তার। এটা 1 বা হচ্ছে 2 মিটারের মতো লম্বা হয়। ওকে, এবং এই তারের প্রত্যেকটা জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হওয়া লাগবে সেম, ঠিক আছে? সকল পয়েন্টে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। এটা না হলে কিন্তু হবে না। সকল পয়েন্টে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া সেম, বাইসেকশনাল এরিয়া সেম। এমন হওয়া যাবে না যে হ্যাঁ এরকম তার হওয়া যাবে না, এক জায়গায় এরিয়া কম আর এক জায়গায় এরিয়া বেশি, না। সব জায়গায় প্রস্থচ্ছেদের এরিয়াটা হওয়া লাগবে ইউনিফর্ম, পটেনশিয়াল মিটারের যে তুমি তারটা ইউজ করবা সেটা। ওকে, ফাইন। এখন তুমি একবার চিন্তা করে দেখো, এই যে 1 বা 2 মিটার লম্বা যে তার, ঠিক আছে, এত লম্বা একটা তার, এত লম্বা তার দিয়ে যদি তুমি ডিভাইস বানাও, তাহলে ডিভাইসও তো 1-2 মিটার লম্বা হয়ে যাবে। তুমি নিজেই তো 2 মিটার লম্বা না, তুমি কি 2 মিটার লম্বা একটা ডিভাইস নিয়ে দৌড়াদৌড়ি করবা? অবশ্যই না। তাহলে ভাইয়া পটেনশিও মিটার কি অনেক বড় ডিভাইস? না, ছোট ডিভাইস। তাহলে ছোট কেমনে হয়? এই তারকে এভাবে না সরাসরি রাখা হয় না, তারকে হচ্ছে পেঁচানো হয়। কিভাবে পেঁচানো হয় তোমাদের যদি একটু দেখাই, জিনিসটা হয় হচ্ছে এরকম। এই ধরো এখান থেকে তার একটু আসছে, এখানে হচ্ছে আবার একটু আসছে, আবার একটু আসছে, আবার একটু আসছে, এভাবে তুমি প্যাচ দিছো। এবং মাঝখানের জায়গাগুলো হচ্ছে মেটালিক শীট দিয়ে কানেক্ট করা হয়। এটা হচ্ছে মেটালিক শীট, ঠিক আছে? মেটালিক শীট, এটা হচ্ছে মেটালিক শীট, এগুলো মেটালিক শীট। ওকে, মেটালিক শীট, বুঝতে পেরেছো? এবং এই যে এখানে হচ্ছে কানেক্টেড থাকবে এই ব্যাটারিটা। ওকে, ব্যাটারি কানেক্টেড থাকবে এখানে, লেটস সাপোজ এখানে, এইভাবে। এই হচ্ছে পটেনশিওমিটার। এভাবে প্যাচায় প্যাচায় বানানো হয় যেন জিনিসটা কম্প্যাক্ট হয়, অল্প জায়গার মধ্যেই কভার হয়ে যায়। বুঝতে পারছেন? এটাকে ধরেন পুরোটাকে আপনি একটা যন্ত্রের মধ্যে দিয়ে রাখবেন, তখন যন্ত্রটাই হচ্ছে কি আপনার পটেনশিওমিটার, যার সাহায্যে আপনি ভোল্টেজটা মেজার করবেন। এখন কথা হচ্ছে ভাই আমি ভোল্টেজ মেজার করব কেমনে? ভোল্টেজ মেজারমেন্ট আমরা আসতেছি, তার আগে এখানে আরেকটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে ধরো এই পটেনশিওমিটারের একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট আছে। সেই ভোল্টেজ গ্রেডিয়েন্ট ব্যাপারটা বোঝাটা জরুরি, কারণ তার সাহায্যে আমরা ভোল্টেজটা নির্ণয় করি। ধরেন আপনার কাছে এই যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি। ওকে, এবং এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা, আমি ব্যাটারির পোলারিটিটা একটু উল্টা করে দিই, তাহলে হচ্ছে মেজারমেন্ট জিনিসটা দেখাইতে সুবিধা হবে। আমি এই পাশটাকে 0 ধরতে চাচ্ছিলাম, ওই পাশটাকে ধরতে চাচ্ছিলাম ভি, মানে তাহলে দেখাইতে সুবিধা। এভাবে দেখালেও সমস্যা নেই, সেক্ষেত্রে এই পাশটাকে 0 ধরা লাগবে, এই পাশটাকে ভি ধরা লাগবে, তোমার যেমন কনভিনিয়েন্ট। আমি জাস্ট একটু উল্টা করে ধরতেছি, ঠিক আছে? ব্যাটারির পোলারিটিটা একটু ঘুরাই দিব, একটু হিসাবের সুবিধার জন্য, এছাড়া তেমন কোনো বেনিফিট নাই। উল্টা দিকে থাকলেও কোনো সমস্যা নাই, ব্যাটারির ওই পাশে মাইনাস থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, সো ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে আমি কি বলতে পারি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0? আমি ধরলাম 0, ধর এই পয়েন্টটা গ্রাউন্ডিং করা আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 হয়, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভি। এখানে কোনো রোধ আছে? রোধ নাই। এখানে কোনো রোধ আছে? নাই। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 0। এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভি।
ওকে ভাইয়া, এই তারের মধ্যে কি রোধ আছে? পটেনশিওমিটারের তারে অবশ্যই আছে। এই তারের মধ্যে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট রোধ আছে। ওকে, নির্দিষ্ট রোধ আছে, সেটা ছবিতে দেখানো হচ্ছে না রোধ হিসাবে, বাট এটার মধ্যে একটা নির্দিষ্ট রোধ আছে। এই তারের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে না, এই পাশের বিভব 0, ওই পাশের বিভব হচ্ছে v, তাহলে অবশ্যই ওর মধ্যে একটা রোধ আছে। রোধ না থাকলে বিভব পার্থক্য কেমনে তৈরি হইলো? তখনই তো বিভব পার্থক্য তৈরি হবে যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। যদি এখানে রোধ না থাকতো সেক্ষেত্রে কারেন্ট ফ্লো করলেও তো কোনো বিভব পার্থক্য তৈরি হইতো না। অবশ্যই এখানে রোধ আছে। তাহলে ভাইয়া এই যে ব্যাটারির ভোল্টেজ v, এই পুরাটা ড্রপ বা বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হচ্ছে কোথায়? এই পটেনশিওমিটারের তারের মধ্যে। তুমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবা, দেখবা যে ভি পরিমাণ একটা বিভব পার্থক্য তুমি পাচ্ছ, বা কারেন্ট যখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে সে ভি পরিমাণ বিভব হারাই ফেলবে। ওকে, তাহলে আমি যদি তোমার জিজ্ঞাসা করি এই পয়েন্টে মাঝখানে একটা পয়েন্ট নিলাম আমি, ধরো সি পয়েন্ট, কি পয়েন্ট? সি পয়েন্ট। ওকে, এবং এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল, এ থেকে সি পয়েন্টের দৈর্ঘ্য হচ্ছে এক্স। আমি তোমাকে বললাম এই এ পয়েন্ট এবং সি পয়েন্টের বিভব পার্থক্য কত? বলো তো কত হবে? দেখো এখানে তারটা কি একটা ইউনিফর্ম তার না, তার মানে তারের প্রত্যেকটা জায়গায় রোধ সমান। তারের প্রত্যেকটা জায়গায় রোধ যদি সেম হয়, প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ ড্রপ হবে সিমিলার। তাহলে এই যে ভি পরিমাণ ভোল্টেজ ড্রপটাই তারের মধ্যে ঘটতেছে, এখানে ভোল্টেজ ছিল 10 ভোল্টের, সাপোজ এখানে 10 ভোল্ট ছিল, এখানে এসে হচ্ছে 0। তার মানে বি থেকে এতে কারেন্টটা আসতে আসতে 10 ভোল্ট বিভব হারাই ফেলছে। এই যে 10 ভোল্ট বিভব হারাইলো, কতটুকু দৈর্ঘ্য জুড়ে হারাইলো? এই তারের দৈর্ঘ্য যদি এল মিটার হয়, তাহলে এল মিটার দৈর্ঘ্য জুড়েই সে 10 ভোল্ট বিভব হারাচ্ছে। এখানে ভি, তাহলে আমি বলতে পারি এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন হচ্ছে ভি। কারেন্ট যদি এই তারের মধ্যে এল মিটার দৈর্ঘ্য অতিক্রম করে, সেখানে ভোল্টেজ ড্রপ দেখা যাবে কতখানি? ভি পরিমাণ, মানে ব্যাটারির ভোল্টেজের সমান পরিমাণ। সবসময় ব্যাটারির ভোল্টেজের সমান হবে এমন না, যেহেতু এখানে কোনো এক্সট্রা রোধ নাই তার জন্য এখানকার ভোল্টেজ ড্রপটা ব্যাটারির ভোল্টেজের সমান হয়েছে। ওকে, তাহলে বলো তো একক দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপ কত? একক দৈর্ঘ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি বাই এল। এইটাকেই বলা হয় ভোল্টেজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পটেনশিওমিটারের ভোল্টেজ গ্রেডিয়েন্ট। যে একক দৈর্ঘ্যে কতটুকু বিভব পটেনশিওমিটারের তারের মধ্যে হারাই যাচ্ছে। তুমি যদি পটেনশিওমিটারের তারের মধ্যে 1 মিটার দূরত্ব অতিক্রম করো বা 1 মিটার দৈর্ঘ্য অতিক্রম করো, তাহলে কতটুকু বিভবের পরিবর্তন তুমি দেখবা বা কতটুকু বিভবের পতন তুমি দেখবা, সেটাই হচ্ছে পটেনশিওমিটারের ভোল্টেজ গ্রেডিয়েন্ট। তাহলে বলো ভোল্টেজ গ্রেডিয়েন্ট কত হবে? ভোল্টেজ গ্রেডিয়েন্ট খুবই সহজ, জাস্ট ঐকিক নিয়ম, ভি ডিভাইডেড বাই এল। ঠিক আছে, সেটা হচ্ছে পটেনশিওমিটারের তারের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য। ওকে, যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য ব্যাটারির ভোল্টেজের সমান না হইতো, কোনো সমস্যা নাই, যেটা হইতো সেইটা ডিভাইডেড বাই পটেনশিওমিটারের দৈর্ঘ্য। তাহলে ভোল্টেজ গ্রেডিয়েন্টের ফর্মুলা খুব সিম্পল, এটা মাথায় রাখা লাগবে। উপরে কি হবে? উপরে হবে হচ্ছে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে, লেখো একটু। তারের, মানে এটা যদি সবসময় ব্যাটারির ভোল্টেজের সমান হবে এমন কিন্তু না, এখানে কোনো রোধ নাই তার জন্য সমান হচ্ছে। যদি রোধ থাকতো সেক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ আর তারের দুই প্রান্তের বিভব পার্থক্য অবশ্যই সমান হইতো না। তো তোমার মাথায় রাখা লাগবে ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরে বসবে ব্যাটারির ভোল্টেজ না, এই পটেনশিওমিটারের যে তার, সেই তারের দুই প্রান্তে। ঠিক আছে, তাহলে উপরে কি বসবে? তারের দুই প্রান্তে বিভব পার্থক্য। কোন তার? পটেনশিওমিটারের তারের। নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে তারের দৈর্ঘ্য। এইটাই ভোল্টেজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে ভাইয়া একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য যদি হয় ভি বাই এল, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এদের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স মিটার। তাহলে এক্স মিটার দূরত্বে বিভব পার্থক্য কত হবে? ভি বাই এল ইন্টু এক্স। এইটাই হচ্ছে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। এভাবে পটেনশিওমিটারের মধ্যবর্তী দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আমরা খুব ইজিলি নির্ণয় করে ফেলতে পারি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পটেনশিওমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল, একদম সিম্পল। ঠিক আছে, সো আমাদের মাথায় রাখা লাগবে প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ ড্রপ একদম ইউনিফর্ম এমন না, এখানে ভোল্টেজ বেশি হারাবে এখানে ভোল্টেজ কম হারাবে এরকম না। প্রত্যেকটা পয়েন্টে রোধ সিমিলার, সো প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ ড্রপটাও কি হবে? একদম সিমিলার হবে। সো এভাবে আমরা যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারবো পটেনশিওমিটারের সাহায্যে। এখন এইটার ইমপ্লিমেন্টেশনটা দেখা লাগবে যে কিভাবে আমরা কোষের ইএমএফ
এই পটেনশিওমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। একদম সহজ, একবার দেখাই দিলে আই গেস বুঝা যাবে। আসো, কোষের ইএমএফ নির্ণয়, এটাকে বলা হয় হচ্ছে নাল পয়েন্ট মেথড। আচ্ছা, কিভাবে করা হয় দেখো, সার্কিটটা বুঝবা প্রথমে। সার্কিটটা হচ্ছে এটা হচ্ছে আমার পটেনশিওমিটারের ব্যাটারিটা, এবং এখানে আছে হচ্ছে আমার পটেনশিওমিটারের তার। কি আছে? পটেনশিওমিটারের তার। ওকে, ফাইন। এখন আমি হচ্ছে একটা কোষের ইএমএফ নির্ণয় করব, সেটা এই কোষ না, এই ব্যাটারির ভোল্টেজ তো আমার জানাই আছে, ঠিক আছে? এটা আমার পটেনশিওমিটারের মধ্যকার ব্যাটারি, এটারটা আমরা নির্ণয় করব না, আমরা নতুন অজানা একটা কোষের ইএমএফ নির্ণয় করব। সেই কোষটাকে আমরা কিভাবে কানেক্ট করব দেখো, ধরো সেই কোষটা হচ্ছে এইটা, ঠিক আছে? মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, সেটা ধরো এইটা। এই কোষের ইএমএফটা তুমি নির্ণয় করতে চাও, ধরো ওর ইএমএফ হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তোমার প্রথমত এই কোষটাকে পটেনশিওমিটারের সাথে যুক্ত করা লাগবে। কিভাবে যুক্ত করা লাগবে? তোমার পটেনশিওমিটারের ব্যাটারির পোলারিটি যেভাবে, এই কোষের পোলারিটিও যুক্ত হওয়া লাগবে একদম সিমিলারলি। মানে কি ভাইয়া? মানে হচ্ছে তোমার পটেনশিওমিটারের ব্যাটারির নেগেটিভ যেই পয়েন্টে থাকবে, অজানা কোষের ব্যাটারির নেগেটিভও বা অজানা কোষের নেগেটিভও সেম পয়েন্টে থাকবে। তোমার পটেনশিওমিটারের ব্যাটারির পজিটিভ যেই সাইডে থাকবে, এই অজানা কোষের পজিটিভও ঠিক সেই সাইডেই থাকা লাগবে। তাহলে দেখো তো তোমার পটেনশিওমিটারের ব্যাটারি নেগেটিভ কোন পয়েন্টে আছে? এই যে তারের এই পয়েন্টে। তাহলে ওকে এনে যুক্ত করো এই পয়েন্টে, ঠিক আছে? যুক্ত করছো, এই পাশে কিন্তু পজিটিভ দেওয়া যাবে না, তাইলে হবে না, ঠিক আছে? তুমি যদি উল্টা পোলারিটিতে যুক্ত করো, এই পাশে প্লাস দাও ওই পাশে মাইনাস দাও, তাইলে কাজ করবে না। ওকে, কাজ করানোর জন্য অবশ্যই সেম পোলারিটিতে যুক্ত করা লাগবে। দ্যাট মিন্স ওর মাইনাসের সাথে ওর মাইনাসকে যুক্ত করা লাগবে, ওর প্লাসের সাথে ওর প্লাসকে যুক্ত করা লাগবে। ওকে, আর এই পাশ থেকে বের হবে হচ্ছে একটা জকি, এবং জকিতে থাকবে হচ্ছে একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কেন আসতেছি। ওকে, সেই জকি মানে হচ্ছে যে এরকম, তোমরা দেখছো না ল্যাবের মধ্যে, ল্যাব যদি করে থাকে দেখবা হচ্ছে একটা চিকন মাথাওয়ালা একটা ইয়া থাকে, যেটাকে আমরা সার্কিটের বিভিন্ন পয়েন্টে, যে এটার মতোই দেখতে, ঠিক আছে? সার্কিটের বিভিন্ন পয়েন্টে টাচ করে দেখি, ওটাকে আমরা বলি হচ্ছে জকি। ওকে, সো আমাদের একটা জকি থাকবে, যেটা ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে বের হবে বা অজানা কোষের প্লাস টার্মিনাল থেকে বের হবে। সেটাকে আমরা পটেনশিওমিটারের বিভিন্ন পয়েন্টে টাচ করায় দেখবো। টাচ করায় কি দেখবো? দেখবো গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে নাকি দিচ্ছে না। এমন একটা পয়েন্ট পাওয়া যাবে এই পটেনশিওমিটারের মধ্যে, যেই পয়েন্টে জকিটাকে টাচ করাইলে এই গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না। মনে প্রথম যে প্রশ্নটা জাগবে, কেন ভাইয়া, কেন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না? কারণ কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যখন যায় তখন তো গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয়। গ্যালভানোমিটারের কাঁটা কখন বিক্ষেপ দেয় না? যখন গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। সো আমাদের কাজ হচ্ছে জকিটাকে পটেনশিওমিটারের একবার এই পয়েন্টে, একবার এই পয়েন্টে, মানে বিভিন্ন পয়েন্টে আমরা টাচ করাবো, এবং একটা পয়েন্ট আমরা এমন পাবো যেই পয়েন্টে জকিটাকে কানেক্ট করার জন্য গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। আমি ধরলাম সেই পয়েন্টটা হচ্ছে এইটা, এই পয়েন্টটা। এই পয়েন্টে যখন আমি জকিটাকে কানেক্ট করছি, তখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। লেটস সাপোজ কি করতেছে না, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। ওকে, বা গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না। ওকে, বিক্ষেপ দিচ্ছে না। আচ্ছা, গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না মানে কি? মানে হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারেন্টের মান 0 অ্যাম্পিয়ার। যদি কারেন্ট ফ্লো করতো তাহলে অবশ্যই গ্যালভানোমিটার বিক্ষেপ দিত, রাইট? ওকে, এখন আমি ধরলাম যেই পয়েন্টটায় আমি জকিটা কানেক্ট করছি, সেই পয়েন্টটা এই এ প্রান্ত থেকে এক্স মিটার দূরে অবস্থিত। কতখানি দূরে অবস্থিত? এক্স মিটার দূরে। ওকে, গুড। তাহলে আমাকে একটা কথা বলেন তো ভাই, এই পয়েন্টের ভোল্টেজটা কত? আমি ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, ব্যাটারির নেগেটিভ আছে তাই না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের ভোল্টেজ হবে ব্যাটারির ইএমএফ এর সমান, ঠিক আছে? এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই পয়েন্টের ভোল্টেজও কিন্তু ব্যাটারির ইএমএফ এর সমান। কেন ভাইয়া? মাঝখানে তো রোধ আছে, তাহলে তো এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্ট কিছু হওয়ার কথা। ডিফারেন্ট কিছু হইতো যদি রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতো। রোধের মধ্যে বিভব পতন তখনই ঘটে যখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। তোমার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না এবার, তার মানে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করতেছে না। রোধের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে কি রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না। রোধের মধ্যে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ কি আলাদা হবে? কোনো সুযোগই নাই। তার মানে এই পয়েন্টের ভোল্টেজও কত হবে? ই। ঠিক আছে,
গ্যালভানোমিটারের রোধকে আমরা আপাতত নেগলেক্ট করতেছি। এই পয়েন্টের ভোল্টেজ যদি ই হয়, এই পয়েন্টের ভোল্টেজও কত হবে? ই। আর এটা যদি জিরো হয়, এটাও কত হবে? জিরো। তার মানে এই যে দুইটা পয়েন্ট, ধরো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি সি পয়েন্ট। কি? সি পয়েন্ট। এই এ পয়েন্ট এবং সি পয়েন্টের বিভব পার্থক্য আসলে কত হয়ে গেছে? এই কোষের ইএমএফ এর সমান। বুঝতে পারছো? যারা বুঝো না আরেকবার একটু বলি, এটাই হচ্ছে মনে রাখার মতো ব্যাপার। সেটা হচ্ছে তুমি এই জকিটাকে বিভিন্ন পয়েন্টে কানেক্ট করছো। যখন তুমি সি পয়েন্টে কানেক্ট করছো তখন দেখছো গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিচ্ছে না, অন্য সবগুলা পয়েন্টে বিক্ষেপ দিচ্ছিল। যখন তুমি সি পয়েন্টে জকিকে কানেক্ট করলো তখন দেখলা যে না, তোমার গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিচ্ছে না। তার মানে এবার এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। যদি কোনো কারেন্ট না যায়, ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও 0 ভোল্ট, মানে এই পয়েন্টের। ওকে, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এখানে একটা ব্যাটারি আছে যার ইএমএফ হচ্ছে ই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে ই। ওকে, এই পাশের পয়েন্টের ভোল্টেজ কত হবে? ই মাইনাস আইআর। ই মাইনাস আইআর হইতো যদি এখান দিয়ে কারেন্টটা ফ্লো করতো। কারেন্ট তো ফ্লো করতেছে না, তাহলে অভ্যন্তরীণ রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না। তাহলে এই পয়েন্টের ভোল্টেজও কত হবে? ই। এই পয়েন্টের ভোল্টেজ ই হইলে এই পয়েন্টের ভোল্টেজও কত হবে? ই। তার মানে পটেনশিওমিটারের যে দুইটা বিন্দু, এই যে এ পয়েন্ট আর সি পয়েন্ট, এই দুইজনের বিভব পার্থক্য আসলে কার সমান হয়ে যাচ্ছে? এই অজানা কোষের ইএমএফ এর সমান। বুঝতে পেরেছো? তো আমরা বলতে পারি পটেনশিওমিটার যে দুইটা পয়েন্ট এ এবং সি, তার বিভব পার্থক্য হয়ে গেছে অজানা কোষের ইএমএফ এর সমান। ওকে, এবং বিভব পার্থক্য সমান দেখেই কিন্তু কারেন্ট ফ্লো করতেছে না। দেখো, এটা জিরো, এটাও জিরো, কারেন্ট ফ্লো করবে? করবে না। এটা ই, এটাও ই, কারেন্ট ফ্লো করবে? করবে না ভাই। বিভব পার্থক্য যদি শূন্য হয় বা বিভব যদি সেম হয়, কারেন্টটা কেমনে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করা সম্ভব না এখানে। ওকে, সো কারেন্ট ফ্লো করতেছে না দেখেই এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আর এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য অবশ্যই সমান। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত? এই অজানা কোষের ইএমএফ এর সমান। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত? পটেনশিওমিটারের ফর্মুলা দিয়ে সেটা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে ব্যাটারির ইএমএফ বা অজানা কোষটার ইএমএফ কত আসতেছে? এ পয়েন্ট আর সি পয়েন্টের বিভব পার্থক্যের সমান। এবার আমাকে বলো এ পয়েন্ট আর সি পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? আমি ধরলাম এই পুরো পটেনশিওমিটারের লেন্থ হচ্ছে এল। কত? এল। তাহলে এই পটেনশিওমিটারের ভোল্টেজ গ্রেডিয়েন্ট কত? মানে প্রতি মিটারে বিভব পার্থক্য কত? প্রতি মিটারে বিভব পার্থক্য হচ্ছে ভি ডিভাইডেড বাই এল। ঠিক আছে? ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, এটার সমান। এটা হচ্ছে পুরো এল দৈর্ঘ্য জুড়ে। তাহলে একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য কত? ভি ডিভাইডেড বাই এল। আমার কোন দুইটা পয়েন্টের বিভব পার্থক্য লাগবে? এ আর সি এর। এই দুজনের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স। তাহলে এক্স দূরত্বে বিভব পার্থক্য কত হবে? ভি বাই এল মাল্টিপ্লাইড বাই এক্স। এটা কার সমান? এই ভি এসি এর সমান, তাই না? এ পয়েন্ট এবং সি পয়েন্টের বিভব পার্থক্য। বুঝতে পারছো? তাহলে এ পয়েন্ট আর সি পয়েন্টের বিভব পার্থক্য বের হয়ে গেছে কত? ভি বাই এল মাল্টিপ্লাইড বাই এক্স। এইটাই কি কোষের ইএমএফ এর সমান না? তার মানে কোষের ইএমএফ কত হয়ে যাচ্ছে? ভি বাই এল মাল্টিপ্লাইড বাই এক্স। বুঝতে পারছো? একদম সহজ, এটাই ফর্মুলা কোষের ইএমএফ নির্ণয় করার জন্য। ভি হচ্ছে পটেনশিওমিটারের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারির ভোল্টেজ, এল হচ্ছে পটেনশিওমিটারের টোটাল দৈর্ঘ্য, এবং এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে তুমি যেই পয়েন্টে জকিটাকে কানেক্ট করছো পটেনশিওমিটারের বাম প্রান্ত থেকে সেই পয়েন্টের দূরত্ব। মানে নেগেটিভটা যেখানে যুক্ত আছে ব্যাটারির, সেই প্রান্ত থেকে ওই জকির পয়েন্টটার দূরত্ব হচ্ছে এক্স। ওকে, আবার এখানে একটু মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যদি এখানে একটা এক্সট্রা রোধ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা উপরে ভি বসাইতে পারতাম না। এখানকার ভিটা কি বলতো? ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরের পার্টটা কি? উপরের পার্টটা হচ্ছে পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য। মানে সহজ কথায় ভিটা হচ্ছে ভি এ বি। ঠিক আছে? এ পয়েন্ট এবং বি পয়েন্টের যে বিভব পার্থক্য হবে সেটা হচ্ছে ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরে বসবে। ওকে, মনে থাকবে? শিওর? তবে এখানে ছোট্ট একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে তুমি যে অজানা কোষটা যুক্ত করবা তার ইএমএফ অবশ্যই ভিএবির চেয়ে ছোট হওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু তুমি তার ইএমএফ এখান থেকে নির্ণয় করতে পারবা না। ধরো পটেনশিওমিটারের এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, তার মানে সে ম্যাক্সিমাম ভোল্টেজ মাপতে পারবেই 10 ভোল্ট, এর চেয়ে বেশি কিন্তু মাপতে পারবে না, তাই না? এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয় তার পক্ষে কিন্তু 10 ভোল্টের চেয়ে বেশি মাপা সম্ভব না। তুমি যদি 50 ভোল্ট ইএমএফ ওয়ালা একটা ব্যাটারি এনে যুক্ত করো, তারটা কি মাইপা দিতে পারবে? পারবে না। সো এটার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে অবশ্যই তোমার যুক্ত করা আননোন কোষে ইএমএফ এই পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্যের চেয়ে ছোট হওয়া লাগবে। ই শুড বি লেস দ্যান ভিএবি।
ওকে, তাহলে এই নাল পয়েন্ট মেথড খাটবে, আদারওয়াইজ কিন্তু খাটবে না। ওকে, সো ফর্মুলা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, নিয়মটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট একটু মাথায় রাখা লাগবে, তাহলে আর কোনো কনফিউশন নেই। আমরা দুই একটা ম্যাথ করি, ম্যাথটা ইম্পর্টেন্ট এখানে, এখান থেকে তোমাদের থিওরিটিক্যাল আলোচনা আসবে না, এগুলো তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আছে। তোমরা যারা প্র্যাকটিক্যালটা করছো মনোযোগ দিয়ে, আই গেস তারা পটেনশিওমিটার সম্পর্কে অলরেডি আইডিয়া রাখো। এই হচ্ছে পুরো পটেনশিওমিটারের ব্যাখ্যা। তোমাদের লাগবে হচ্ছে ম্যাথ, পরীক্ষায় আসলে ম্যাথই আসবে। দেখো কি বলছে, বলছে তোমার কাছে এরকম একটা পটেনশিওমিটার আছে, ঠিক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সে কানেক্টেড একটা 20 ভোল্টের ব্যাটারি দিয়ে, এবং এখানে আহারে এটা কেন দিয়ে দিস, আচ্ছা এটা কি দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে, সমস্যা নেই সমস্যা নেই। আমাদের নিচে যে অজানা কোষটা আছে এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কি হয়েছে বলো তো? এখানে কিন্তু নির্ণয় করা যাবে না ভুলটা কি হয়েছে, ভুলটা হচ্ছে এই পাশে আসছে প্লাস, এই পাশে আসছে মাইনাস, এভাবে কানেক্ট করা যাবে না, সেম পোলারিটিতে কানেক্ট করা লাগবে। দ্যাট মিনস এই পাশটায় থাকবে হচ্ছে মাইনাস, ওই পাশটা প্লাস। কেমনে দেখাই, প্রথম হচ্ছে কালো দিয়ে একটু কাইটে নিই, হ্যাঁ এই পার্টটা আমি একটু কেটে নিই, ঠিক আছে, দুঃখিত গাইস, একটু জাস্ট কেটে নেই। এই পাশটা আসবে হচ্ছে মাইনাস, সেম পোলারিটিতে যুক্ত করা লাগবে অবশ্যই, এই পাশটা আসবে হচ্ছে প্লাস। ওকে ফাইন, আমাদের বলছে এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, ফাইন, এই ডিসটেন্সটা হচ্ছে এক্স। ওকে, একটু বোঝার চেষ্টা করো, এখানে আমরা একটা কোষ যুক্ত করছি, তার ইএমএফ তোমাকে দিয়েই দিছে 8 ভোল্ট, এবং তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ আছে 2 ওহমের, এখানে একটা গ্যালভানোমিটার আছে, এটা আমাদের জকি। আমাদের যে পটেনশিওমিটার আছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং পটেনশিওমিটার যে ব্যাটারিটা দিয়ে চলতেছে তার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তোমাকে বলছে এক্স এর মান কত হলে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না, তার মানে জকিটাকে তুমি কোন পয়েন্টে কানেক্ট করলে বা এ থেকে কত দূরে কানেক্ট করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। বলো গ্যালভানোমিটারের মধ্যে কখন কারেন্ট ফ্লো করে না? যখন তোমার জকির কানেক্টেড পয়েন্টের বিভব পার্থক্য তোমার এই আননোন কোষের ইএমএফ এর সমান হয়ে যায়। তার মানে আমাদের আগের ফর্মুলাটাই। ওকে, সো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। বলো তো কোষের ইএমএফ কার সমান হবে? ভি ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই এক্স। ওকে, এখানে কোনো রোধ আছে নাই, এখানে কোনো রোধ আছে নাই, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? 20 ভোল্ট। কত? 20 ভোল্ট। যদি রোধ থাকতো তাহলে অবশ্যই এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য 20 ভোল্ট হইতো না, অন্য কিছু হইতো, সেটা আমাদের নির্ণয় করে নেওয়া লাগতো, যেটা আমরা পরের ম্যাথে করব, এই ম্যাথে না। ঠিক আছে, সো এই ম্যাথে আমাদের এই ব্যাটারির সাথে কোনো রকম রোধ কানেক্টেড নাই, সো অবশ্যই ব্যাটারির ভোল্টেজ আর পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সমান হবে। সো এখান থেকে জাস্ট তোমার এক্স এর মানটা বের করা, বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে ই ইন্টু এল ডিভাইডেড বাই ভি। ই এর মান কত? এই আননোন কোষটা বা এই যে নতুন যে কোষটা তার ইএমএফ কত? 8। আমার পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত? 10। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 20, তার মানে আসবে হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তুমি যে জকিটাকে এখান থেকে এ পয়েন্ট থেকে 4 মিটার দূরে নিয়ে কানেক্ট করো, তাইলেই দেখবা গ্যালভানোমিটার আর কোনো বিক্ষেপ দিচ্ছে না। সহজ ভাই, একটাই ফর্মুলা, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। ঠিক আছে, সো এটাই অ্যান্সার। দেখবা প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু তোমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করো। প্র্যাকটিক্যাল খাতা যে লিখবা সেকেন্ড পেপারের, সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এখন শুরু হয়েছে কিনা জানি না, শুরু হলে দেখবা যে এই ফর্মুলা দিয়ে তোমার প্র্যাকটিক্যাল লেখা লাগতেছে, তখন মনে পড়বে। ঠিক আছে, পারবো, সহজ একদম। আসো সেকেন্ড ম্যাথটা আসো, দেখো এই যে এই ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ এইটার মধ্যে হচ্ছে স্টার্ট দাও। ওকে, এই ম্যাথটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে আমাদের একটা অ্যাডিশনাল রোধ আছে যেটা এতক্ষণ ধরে ছিল না। ওকে, আমাদের কি বলছে? আমাদের বলছে আগের মতোই, আমাদের কাছে একটা পটেনশিওমিটার আছে, এখানে ভুলটা হয়েছে সেম ভুল। ভুলটা কি? ভুলটা হচ্ছে ব্যাটারির পোলারিটি হয়ে গেছে উল্টা ভাইয়া। কি হয়ে গেছে? ব্যাটারির পোলারিটি উল্টাই গেছে। ওকে, অবশ্যই সেম পোলারিটিতে কানেক্ট করা লাগবে, মানে হচ্ছে আমার যে পটেনশিওমিটারের ব্যাটারি এবং যে নতুন কোষটা সেই দুজন সেম পোলারিটিতে কানেক্ট হওয়া লাগবে। এটার মাইনাসের সাথে এটার মাইনাস, এটার প্লাসের সাথে এটার প্লাস। ওকে, প্রশ্ন কি করছে যে জকিকে কোন পয়েন্টে কানেক্ট করা হলে বা কত দূরত্বে স্থাপন করা হলে, মানে এক্স এর মান কত হলে আমার গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না। ওকে, এবং এবার তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, পটেনশিওমিটারের যে তারটা আছে, এই যে তারটা, এই তারের একটা রোধ আছে না? অবশ্যই আছে, আদারওয়াইজ ভোল্টেজ ড্রপ কেমনে হচ্ছে? এই তারের রোধের মান হচ্ছে 8 ওহম। এটা কিসের রোধের মান? এই পটেনশিওমিটারের যে তারটা সেই তারের রোধের মান। ওকে, এবার তোমাকে বলছে যে এক্স এর মান নির্ণয় করো যেন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ না দেয়। এখন তুমি ধরো আগের মতো করে করতে গেলা, কেমনে ভাইয়া? একদম আগের মতো হুবহু। ভাইয়া ফর্মুলা কি ছিল? E is equals to V divided by L into X।
ভাইয়া ভি এর মান 48, বসাই ভাইয়া, বসাই না, একটু বসাইতে তো ভালোই লাগে। এল এর মান ভাইয়া 10, ই এর মান কত? ই এর মান হচ্ছে ভাইয়া 12। এখান থেকে ভাইয়া আমি এক্স এর মান বের করব, স্যার কেটে দিবে। কেন কেটে দিবে? দেখো বারবার বলছিলাম আমাদের পটেনশিওমিটারের যে ভোল্টেজ গ্রেডিয়েন্টটা আছে, সেই ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরের পার্টটা কি, যে ভি বাই এল লিখতেছি, উপরের ভিটা কি? ভি হচ্ছে পটেনশিওমিটারের তারের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা কিন্তু এই ব্যাটারির ভোল্টেজ না। এটা ব্যাটারির ভোল্টেজের সমান হবে তখন যখন এখানে কোনো অ্যাডিশনাল রোধ থাকবে না। বাট এবার তো অ্যাডিশনাল রোধ আছে। তোমার কি লাগবে? তোমার এই এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য প্রথমে নির্ণয় করে নেওয়া লাগবে, তারপর ম্যাথটা করা লাগবে। কেমনে নির্ণয় করব ভাইয়া? ভোল্টেজ ডিভাইডার রুল। ভাই এই ব্যাটারির সাথে কানেক্টেড দুইটা রোধ আছে, একটা হচ্ছে 4 ওম আর একটা হচ্ছে এখানকার 8 ওম। এইটাও একটা রোধ, এটাকে একটা রোধের মতো চিন্তা করো। সেটা কত? 8 ওম। তাহলে বলো তো 8 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? খুবই সহজ, ভোল্টেজ ডিভাইডার রুল। 8 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে উপরে 8 সিরিজে কানেক্টেড, নিচে 4 + 8 মাল্টিপ্লাইড বাই টোটাল ভোল্টেজ 48। তাহলে উপরে 8, নিচে 12, 48। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 × 16 48 না, তাহলে 32 আসবে। কত? 32 ভোল্ট। বুঝছো? সো এইবার তুমি ম্যাথটা করতে পারো। পটেনশিওমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসতেছে? 32 ভোল্ট। সেখান থেকে আমরা লিখতে পারি যে এই ব্যাটারিটার বা এই যে কোষটা, যেটা আননোন কোষ ছিল, তার ইএমএফ হবে ভোল্টেজ গ্রেডিয়েন্ট ভিএবি ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই এই এ পয়েন্ট থেকে জকের দূরত্ব, সেটা হচ্ছে এক্স। এই এক্স এর মানটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে এক্স আসবে হচ্ছে ই ইন্টু এল ডিভাইডেড বাই ভিএবি। ই এর মান কত রে? ই হচ্ছে 12। ওকে, এল এর মান কত? এল এর মান হচ্ছে 10। ভিএবি কত? 32। ওকে, সহজ একদম। সো তুমি 2 দিয়ে ভাগ করে ফেলতে পারো। তাহলে নিচে আসবে হচ্ছে 16, উপরে আসবে হচ্ছে 60। আবার 4 দিয়ে ভাগ করতে পারো। আমি আসলে কি ভাগ করলাম, এখানে আরেকটু বড় ভাগ করা উচিত ছিল, 8 দিয়ে করলে একবারে হয়ে যেত মনে হয়। যাই হোক, ব্যাপার না। তো আমরা যদি 4 দিয়ে আবার ভাগ করি, তাহলে উপরে আসবে হচ্ছে 15, নিচে আসবে হচ্ছে 4। ঠিক আছে? সো খুবই সহজ, 3.75 মিটার, ইফ আই এম নট রং। ওকে, দিস উইল বি দ্য অ্যান্সার। আমরা এ পয়েন্ট থেকে 3.75 মিটার দূরে যদি জকিটাকে স্থাপন করি, তাহলে দেখবো গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিচ্ছে না। তাহলে আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য কি? শুধুমাত্র এই ভিএবিটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছিল এই ব্যাটারির ভোল্টেজের সমান, বাট এবার কিন্তু সেটা হবে না। ওটা তখনই হবে যখন এখানে কোনো অ্যাডিশনাল রোধ থাকবে না। যদি অ্যাডিশনাল রোধ থাকে, আমরা প্রথমে ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে নিব, দেন সেটাকে ভোল্টেজ গ্রেডিয়েন্টের মধ্যে বসিয়ে এক্স এর মানটা বের করব। ঠিক আছে? সহজ। আরো একটা ম্যাথ আছে, সিমিলার ম্যাথ, আই গেস এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকুক। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? একদম সেম ম্যাথ, দেখো জাস্ট ওই যে রোডটা দেওয়া আছে, আর কিচ্ছু না। ওকে, এইটা তোমাদের হোমওয়ার্ক। এখানে এই যে কানেকশনটা ভুল আছে, প্রত্যেকটার মধ্যে মনে হয় সেম ভুলটাই হয়েছে। এখানে হচ্ছে আমাদের ব্যাটারির পোলারিটি হয়ে গেছে উল্টা। ঠিক আছে? হোপ ইউ পিপল ডোন্ট মাইন্ড। এখানে হচ্ছে ব্যাটারির পোলারিটিটা হবে এই দিকে মাইনাস, এই দিকে হচ্ছে প্লাস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা পটেনশিওমিটারের? এইটাই পটেনশিওমিটারের প্রাইমারি ব্যবহার, যেটা আমাদের লাগবে। হ্যাঁ, কারণ এখান থেকে আসলে ম্যাথ আসবে, থিওরিটিক্যাল কনসেপ্ট মানে রিটেনের মধ্যে আসবে না, এমসিকিউতে আসতে পারে। এমসিকিউর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি অলরেডি বলে ফেলছি, বাট আরও হচ্ছে অ্যাডিশনাল দুইটা ব্যবহার আছে, সেটাও আমি তোমাদের হালকা করে একটু বলে দিব। ওকে, বাট সেগুলোর ম্যাথ আমাদের লাগবে না, আমাদের ম্যাথ লাগবে শুধুমাত্র এই তিনটা। ওকে, এই তিনটা ম্যাথ যদি তুমি পারো, একটা হচ্ছে রোধ ছাড়া আর একটা হচ্ছে রোধ সহ, তাহলে আমি মোটামুটি একটু রিল্যাক্সে থাকতে পারবো যে না, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে? দেখেন বুঝছেন কিনা? একদম সহজ। হ্যাঁ, পটেনশিওমিটার খুবই সহজ, জাস্ট বেসিক ফান্ডামেন্টাল জিনিস। ক্লিয়ার? দাদা ভিএবি আবার একটু বলেন। ভিএবি দেখো এখানে দেখাই দিই, এখানে দেখাই দিই যদি বুঝতে সমস্যা হয়। তুমি একটু এইভাবে চিন্তা করো, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা 4 ওম মানের রোধ আছে, এখানে একটা 8 ওম মানের রোধ আছে। ঠিক আছে? রোধের মান কত? 4 ওম। আচ্ছা, ধরো এটা 8 ওম, এটা হচ্ছে 4 ওম, এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই 8 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? কেমনে করবা? ভোল্টেজ ডিভাইডার রুল ভাই। ধরো এটা এ, এটা বি, তাহলে ভিএবি হবে হচ্ছে 8 ডিভাইডেড বাই 4 প্লাস 8 ইন্টু হচ্ছে 48, 32 আসবে। ঠিক আছে? সহজ। ভোল্টেজ ডিভাইডার রুল, আর কিছু না। পারবো? দেখো সবার কাছে ক্লিয়ার?
দেখি কারো কোনো কনফিউশন আছে? তো চ্যাপ্টার 4 কবে শুরু করবেন? এই যে এটা হয়ে গেলেই এটার একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের অ্যাডমিশনের পার্ট সহ শেষ। তারপরের দিন থেকে আমরা চ্যাপ্টার 4 শুরু করে দিব, ঠিক আছে? অনেক সময় তো, সেকেন্ড ইয়ার মাত্র শুরু হয়েছে ভাই, তোমাদের এখনো শুরুও হয় নাই, অনেক সময়। আমাদের তো বড় বড় 2টা চ্যাপ্টার কমপ্লিট, জীবন আসলে সুন্দর হয়ে গেছে, বুঝছো? চলেন সামনে আগাচ্ছি, ওকে লেটস গো। চলো তো শেষ হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে আসলে। দেখো আরেকটা ব্যবহার হচ্ছে, আমরা পটেনশিওমিটারের সাহায্যে 2টা সেলের ইএমএফ কম্পেয়ার করতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে ভাই, কিভাবে আবার ইএমএফ কম্পেয়ার করে? দেখো তার জন্য সার্কিট ডায়াগ্রামটা যেরকম হবে একটু বুঝাই দিই তোমাদেরকে, জীবনটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। কোনো একদিন গিয়ে শুকরিয়া আদায় করবা। এখন তো ভাল লাগবে না, এখন মনে হবে ভাই এগুলো কি পড়াচ্ছে, লাগবে, কোনো একদিন লাগবে। আসো এই এই আহা আরেকটু নিচে নামো না, ওকে। কি বলেন ভাই, আমি জীবনে উপর উঠতে চাই, আপনি খালি নামার নিচের দিকে। ইটস ওকে বয়েস, সমস্যা নাই, আমরা সবাই একদিন জীবনে উপর উঠবো, সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এটা আমাদের পটেনশিওমিটার, এতটুকু পর্যন্ত সমস্যা নাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা এখন ধরো 2টা কোষের ইএমএফ তুমি কম্পেয়ার করতে চাও। একটা কোষ হচ্ছে এই, এখানে একটা কানেক্ট হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে তার অভ্যন্তরীণ রোধ, ওকে। এখানে আরো একটা কোষ, এখানে একটা ইয়া থাকবে, চাবি থাকবে, ওকে। এখানে আরো একটা কোষ কানেক্ট হবে, এই মাইনাস প্লাস, এই হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, এই হচ্ছে তার চাবি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট কানেকশন। এখানে থাকবে হচ্ছে গ্যালভানোমিটার এবং এখানে থাকবে হচ্ছে আমাদের জকি, ওকে। এটা হচ্ছে চাবি K1, এটা হচ্ছে চাবি K2, এটা হচ্ছে প্রথম ব্যাটারি E1, এটা হচ্ছে সেকেন্ড ব্যাটারি E2, ওকে। সো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে প্রথমে K2 চাবিটাকে অন রাখবো আর K1 কে হচ্ছে অফ করে দিব। আচ্ছা চাবির ব্যাপারটা আমি তোমাদের আগে বলছি কিনা, চাবিওয়ালা সার্কিটকে আমরা সলভ করছিলাম, আর মনে পড়তেছে না করছিলাম কি, যদি না করে থাকে আমি পরের ক্লাসে চাবির ব্যাপারটা তোমাদের বুঝাই দিব, খুবই সহজ। চাবি যদি ক্লোজড থাকে এটাকে বলা হয় হচ্ছে চাবি ওপেন, হ্যাঁ এটা হচ্ছে চাবি ওপেন। যদি ওপেন থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে না। চাবি ওপেন মানে কি, কানেকশন নাই, ঠিক আছে? কানেকশন নাই, কানেকশন না থাকলে কারেন্ট জিরো। আর যদি এমন হয় যে না চাবিটা ক্লোজড, এটাকে বলি হচ্ছে চাবি ক্লোজড, ওকে, সেক্ষেত্রে হচ্ছে কারেন্ট যাবে, ওকে। সো একটা চাবি যদি ওপেন থাকে তাহলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, সেটা একটা ওপেন সার্কিট। চাবি যদি ক্লোজড থাকে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। সো আমরা যেটা করব, আমরা এটা দুইবার করব। প্রথমবার হচ্ছে K1 কে ক্লোজড রাখবো এবং K2 কে ওপেন রাখবো, ঠিক আছে? K1 ক্লোজড এবং কি এবং হচ্ছে K2 ওপেন। আচ্ছা যদি K1 ক্লোজড থাকে এবং K2টা ওপেন থাকে তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে? দেখো আমি ছোট্ট করে এখানে একটু এঁকে দিচ্ছি। সার্কিটটা দেখতে হবে এই মাইনাস প্লাস, ওকে। এখানে আছে হচ্ছে আমাদের পটেনশিওমিটার, কোথায় ভাইয়া? এই যে এখানে, এখানে আছে পটেনশিওমিটার, ঠিক আছে, ওকে। এটা আমাদের পটেনশিওমিটার। নিচে আসবে হচ্ছে অন্যান্য কোষগুলা, 2টা কোষ আছে, এই আসবে হচ্ছে প্রথমটা, ওকে, E1, ওকে। এখানে ছোট্ট একটা ইয়া আছে। K1 হচ্ছে ক্লোজড, তাই না? যদি ক্লোজড হয় তাহলে এই যেখানে আসলে কানেকশনটা থাকবে, ওকে। এবং এখানে আছে গ্যালভানোমিটার, এখানে আছে হচ্ছে জকি, ঠিক আছে। আর K2টা হচ্ছে ওপেন, তাহলে এখানে কোনো কানেকশন থাকবে না, ওকে, এটা ওপেন থাকবে, ওকে। ওপেন মানে হচ্ছে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তার মানে এটা নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। তাহলে ধরো এটা আমাদের E1, এটা আমাদের R1, ওকে। এখন আমি কি করব, এই অবস্থায় জকি মুভ করাবো। আমি দেখলাম জকিটা যখন এখান থেকে L1 পরিমাণ দূরত্বে আছে তখন হচ্ছে আমার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না, ওকে। যখন জকিটা L1 দূরত্বে আছে তখন গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না। লেখো গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না, ওকে, বিক্ষেপ দিচ্ছে না। গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না মানে কি? মানে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। এটা কখন সম্ভব? যখন এখানকার ইএমএফ এখানকার ভোল্টেজ ডিফারেন্সের সমান হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এইটুকুর ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে তখন এই প্রথম কোষের ইএমএফ এর সমান। তাহলে আমরা বলতে পারি প্রথম কোষের ইএমএফ হবে এই 2 পয়েন্টের ভোল্টেজ এ বি, ভিএবি ডিভাইডেড বাই এই আমাদের যে পটেনশিওমিটার আছে তার টোটাল লেন্থ মাল্টিপ্লাইড বাই এই এ পয়েন্ট থেকে জকির দূরত্ব L1, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের প্রথম কোষের ইএমএফ। এটা কি আমাদের প্রথম কোষের ইএমএফ। ভাই সেকেন্ড কোষের ইএমএফ কত হবে, ওটা কেমনে নির্ণয় করব? সেকেন্ড কোষের ইএমএফ নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা K1 কে ওপেন করে দিব এবং
K2 কে ক্লোজ করে দিব। ওকে, যদি আমরা K1 কে ওপেন করি এবং K2 কে ক্লোজ করি, ধরো এইটা ক্লোজড, তখন আমার প্রথম যে কোষটা সে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার আর কোনো কানেকশন নাই। কানেকশন আছে শুধুমাত্র 2 নাম্বার কোষের, ঠিক আছে? এই অবস্থায় ধরো আমরা L2 মিটার দূরত্বে যখন জকিটাকে কানেক্ট করলাম, কি করলাম, L2 দূরত্বে, বা আমি এখানে লিখি, হ্যাঁ নিচে লিখি, L2 দূরত্বে যখন জকি কানেক্ট করা হইলো, জকি কানেক্টেড, তখন হচ্ছে গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে না, গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে না। ওকে, গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে না। আচ্ছা, তার মানে আমার প্রথম যে কোষটা তার আর কোনো কানেকশন নেই, কানেকশন আছে কার, শুধুমাত্র দ্বিতীয় কোষের। এবং এই অবস্থায় যখন আমি গ্যালভানোমিটারকে বা জকিটাকে L2 দূরত্বে কানেক্ট করছি, ঠিক আছে, তখন হচ্ছে আমার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। তার মানে কি, তার মানে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। কারেন্ট কখন ফ্লো করবে না, যখন এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যের সমান হবে। তার মানে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য, মানে এই ডিসটেন্সটা যদি L2 হয়, এই L2 দূরত্বের বিভব পার্থক্য সেকেন্ড কোষের ইএমএফ এর সমান হয়ে যাবে, তাই না? কার সমান হয়ে যাবে? সেকেন্ড কোষটার ইএমএফ এর সমান হয়ে যাবে, যখন K2 কানেক্টেড, K1 টা হচ্ছে ওপেন। তাহলে সেই কেসে আমি কি বলতে পারি? সেই কেসে আমি বলতে পারি ভাইয়া যে E2 হবে হচ্ছে VAB ডিভাইডেড বাই L মাল্টিপ্লাইড বাই L2। ওকে, L1 টা কি ছিল? L1 ছিল যখন K1 ক্লোজড এবং K2 ওপেন, সেই অবস্থায় কোন পয়েন্টে গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না, সেই ডিসটেন্সটা ছিল L1। L2 টা কি? যখন আমার K1 ওপেন, K2 টা ক্লোজড, সেই অবস্থায় জকি কোন পয়েন্টে কানেক্ট করলে গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না, সেই ডিসটেন্সটা হচ্ছে L2। ওকে, তার মানে L2 এর মাধ্যমে আমি পাবো হচ্ছে E2 বা সেকেন্ড কোষের ইএমএফ, কারণ তখন কানেকশন আছে সেকেন্ড কোষের। আর L1 এর মাধ্যমে আমি পাবো হচ্ছে প্রথম কোষের ইএমএফ, কারণ তখন কানেকশন আছে প্রথম কোষের, সেকেন্ড কোষের কোনো কানেকশনই নাই। তাহলে এবার এই দুটাকে একটু ভাগ করে দাও। যদি ভাগ করি তাহলে দেখো E1 বাই E2 কত আসতেছে? L1 বাই L2। খুবই সিম্পল। যদি L1 এর মান L2 এর চেয়ে বড় হয়, তুমি কি বলবা? বলবা E1 এর মান E2 এর চেয়ে বড়। যদি L2 এর মান L1 এর চেয়ে বড় হয়, তখন তুমি কি বলবা? E2 এর মান E1 এর চেয়ে বড়। তার মানে ধরো তুমি হচ্ছে প্রথম অবস্থায় গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ পাইছো, মানে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না, ধরো কথার কথা 1 মিটার দূরত্বে, এবং সেকেন্ড অবস্থায় গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না, ধরো 1.5 মিটার দূরত্বে। তাহলে বলো তো কোন কোষের ইএমএফ বেশি? সেকেন্ড কোষের ইএমএফ বেশি। কেন? কারণ যে এল এর মানটা বড়, যার এল এর মান বড় হবে সেই কোষের ইএমএফ অটোমেটিক্যালি বেশি হবে। যখন তুমি সেম পটেনশিওমিটার দিয়ে মেজার করতে যাচ্ছ, ধরো যখন এটা কানেক্টেড, এটা হচ্ছে ওপেন, তখন তোমার খালি প্রথম কোষ নিয়ে কাজ, তাই না? সেই অবস্থায় তুমি জকিটাকে যখন 1 মিটার দূরত্বে কানেক্ট করছো, দেখছো গ্যালভানোমিটারে কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। দেন তুমি এইটাকে ওপেন করে দিছো, এটাকে ক্লোজ করে দিছো, এবার তুমি জকি কানেক্ট করছো, যখন 1.5 মিটার দূরত্বে নিয়ে গেছো, তখন দেখতেছো গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। তার মানে কার জন্য এল এর মান বেশি? সেকেন্ড কোষটার জন্য। তার মানে সেকেন্ড কোষের ইএমএফ বেশি। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে যদি তোমার একটা কোষের ইএমএফ জানা থাকে, আর একটা কোষের ইএমএফও তুমি বের করতে পারবা এই ফর্মুলা দিয়ে। ওকে, সো এটা হচ্ছে দুইটা কোষের ইএমএফ এর কম্প্যারিজন যখন তুমি সেম পটেনশিওমিটার দিয়ে করতে যাবা, এন্ড দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম। বুঝছো? একদম সহজ। তার মানে দুইটা কোষের ইএমএফ এর যে কম্প্যারিজন, এগুলো আসবে না হোপফুলি পরীক্ষায়, বাট তাও যদি চলে আসে, আই গেস তোমরা তাও পারবা। এই ফর্মুলাটা খুবই সহজ একটা ফর্মুলা। ওকে, গুড। সো আমরা একটা কোষের, অজানা কোষের ইএমএফ নির্ণয় করতে পারি পটেনশিওমিটারের সাহায্যে। দুইটা কোষের ইএমএফ কম্পেয়ারও করতে পারি কার সাহায্যে? পটেনশিওমিটারের সাহায্যে। আর একটা ছোট্ট ব্যবহার আছে, এর দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাসটা। সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা। আমরা পটেনশিওমিটারের সাহায্যে একটা কোষের অভ্যন্তরীণ রোধও নির্ণয় করতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখো, খুবই সহজ। ধরো এইবারে কানেকশনটা একটু অন্যরকম হবে। একটু জাস্ট এগুলা মানে কি বলে, একটু জাস্ট দেখে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো তুমি খাতায় নোট না করলেও সমস্যা নেই, পরে যদি কোনোদিন লাগে তখন হচ্ছে নোট করে নিতে পারো, বাট ইন্টারেস্টিং জিনিস জাস্ট একটু তুলে রাখতে পারো। ধরো এই হচ্ছে আমাদের পটেনশিওমিটারের তার, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের পটেনশিওমিটারের তার। ওকে, এখান দিয়ে আমরা কি করব? এখান দিয়ে হচ্ছে আমরা কানেকশনটা দিব কিসের? একটা কোষের। আমরা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে চাই। ওকে, সো ধরো এখানে আমার একটা কোষ আছে, এখানে মাইনাস প্লাস, এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এখানে হচ্ছে ডিরেক্ট কানেকশন, এখানে গ্যালভানোমিটার, এই, ঠিক আছে? আর এখানে হচ্ছে আর একটা রোধ আছে, এখানে একটা চাবি আছে, ঠিক আছে? বা একটা কি আছে, এই কিটা হচ্ছে কে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর, এবং এটা হচ্ছে নোন রোধ। হ্যাঁ, এটা জানা থাকা লাগবে, এটা নোন জানা থাকবে। ওকে,
আমার উদ্দেশ্য হচ্ছে এই অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করা, সেটাও এই পটেনশিওমিটারের সাহায্যে করা যাবে। কিভাবে করা যাবে দেখো, প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে চাবিটাকে ওপেন রাখবো, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, চাবি ওপেন। ওকে, চাবি যদি ওপেন থাকে তাহলে আমাকে বলো, চাবি যদি ওপেন থাকে তার মানে ওর তো কোনো কানেকশনই নেই সার্কিটে, তাই না? চাবি যখন ক্লোজ থাকবে তখন কানেকশন কমপ্লিট হবে, চাবি ওপেন থাকলে কানেকশন কেমনে কমপ্লিট হয়? সো চাবি যেহেতু ওপেন তার মানে ওর কোনো কানেকশনই নাই, ও সার্কিট থেকে বাদ। তাহলে ধরো এই অবস্থায় তুমি এল মিটার দূরত্বে পাইছো হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এটাকে নিষ্পন্দ বিন্দু বলা হয়, যে যেই পয়েন্টে জকি কানেক্ট করলে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। সো আমরা ধরলাম আমাদের যে নিষ্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু মানে কি, যেই পয়েন্টে কানেক্ট করলে গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না। ওকে, সেটা আমরা পাইলাম হচ্ছে L1 মিটার দূরত্বে। কোথায়? L1 মিটার দূরত্বে। কোন অবস্থায়? চাবি ওপেন অবস্থায়। চাবি যখন ওপেন তখন কিন্তু এটা নিয়ে চিন্তা করারই দরকার নাই, দেখো এটা সম্পূর্ণ আগের সার্কিট। তাহলে যদি আগের সার্কিট হয়, এই ব্যাটারির ইএমএফ কত হবে? এই ব্যাটারির ইএমএফ হবে হচ্ছে E ইজ ইকুয়ালস টু এটা A, এটা B, এটা হচ্ছে V, VAB ডিভাইডেড বাই L, L হচ্ছে পুরা পটেনশিওমিটারের দৈর্ঘ্য, মাল্টিপ্লাইড বাই L1। L1টা কি? যেই পয়েন্টে জকি কানেক্ট করায় গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দেয় নাই। ওকে, সো কখন গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে না? যখন এতটুকুর ভোল্টেজ আর এতটুকুর ভোল্টেজ সমান হয়ে যাবে। এতটুকুর ভোল্টেজ হচ্ছে E, এতটুকুর ভোল্টেজ কত? VAB বাই L মাল্টিপ্লাইড বাই L1, কারণ এই ডিসটেন্সটা L1 তুমি বলেই দিচ্ছ। ওকে, সো আমরা এখান থেকে E পেয়ে যাব। ওকে, বাট E বের করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা। এইটা কেমনে বের করব? এইটা বের করার জন্য এখন চাবিটার কানেকশন দেওয়া লাগবে। এবার আমরা কি করব, চাবিটাকে ক্লোজড করে দিব। ওকে, দেখো চাবিটাকে যখন তুমি ক্লোজ করবা, এই ডিসটেন্স তো ছিল L1। ওকে, চাবিটাকে ক্লোজ করার পর কাহিনী একটু অন্যরকম। কিরকম? চাবিটাকে যখন তুমি ক্লোজ করবা, এখানে আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এখানে আছে আমার পটেনশিওমিটারের তার, এই এই ঠিক আছে। ওকে, ফাইন। আর এখানে আছে হচ্ছে আমাদের কোষ, কোষের এই হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে আছে হচ্ছে রোধ, এখানে আছে গ্যালভানোমিটার, এখানে আছে হচ্ছে আমাদের জকি। ওকে, আর এখানে আছে হচ্ছে আমাদের আর একটা নোন রোধ। এবার চাবিটা ক্লোজড, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, এইটার ইএমএফ হচ্ছে E, এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, এবং এইটা হচ্ছে আমাদের নোন রোধ ক্যাপিটাল R। আচ্ছা, এই অবস্থায় আমরা কি করব, আবার জকি মুভ করাবো, এবং দেখা গেল এবার আমরা নিষ্পন্দ বিন্দু পাইছি L2 পরিমাণ দূরত্বে। কোথায়? নিষ্পন্দ বিন্দু পেয়েছি L2 পরিমাণ দূরত্বে। তার মানে জকিটা এই A পয়েন্ট থেকে L2 পরিমাণ দূরত্বে যখন আমরা কানেক্ট করতেছি, তখন গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিচ্ছে না। এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন এতটুকুর বিভব পার্থক্য আর এতটুকুর বিভব পার্থক্য সমান হবে। ভাইয়া এতটুকুর বিভব পার্থক্য কত? E না, এইবার এতটুকুর বিভব পার্থক্য E না। কেন? দেখো, কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে ফ্লো করতেছে না, বাট কারেন্ট ফ্লো করবে এখান দিয়ে। এখানে তো কারেন্ট ফ্লো করতে কোনো সমস্যা নাই, এতটুকুর ভোল্টেজ সমান, ঠিক আছে? এই দিকে কারেন্ট যাবে না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে? বাট এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্টের মান কত? দেখো, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে I মানের, সেই কারেন্টের মান হবে I ইজ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R প্লাস R। কত? I এখানে লিখে দিই, I ইজ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R প্লাস R। ভাইটা কেমনে বুঝলেন? ভাইয়া কোষের ইএমএফ হচ্ছে E, অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, বহির্বর্তনী রোধ হচ্ছে ক্যাপিটাল R, কারেন্টের মান কত হবে? E ডিভাইডেড বাই R প্লাস R। এই কারেন্ট এই দিকে যাবে না। তুমি বলতেছো গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিচ্ছে না, নিষ্পন্দ বিন্দু, ঠিক আছে, তো গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাচ্ছে না, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ সমান, ট্রু, সমস্যা নেই তাতে। এখান দিয়ে কারেন্ট যাবে না, এখান দিয়ে কারেন্ট যাবে না, বাট এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করবে। নিচে একটা সার্কিট তৈরি হয়ে গেছে না, একটা লুপের মতো, এখান থেকে একটা লুপ কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টের মান কত হবে? E ডিভাইডেড বাই R প্লাস R। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই? গুড। তাহলে আমাকে বলো, এটা যদি A পয়েন্ট হয়, এটা এই হলে এটাও A, এবং এটা যদি C পয়েন্ট হয়, A পয়েন্ট এবং C পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? A পয়েন্ট এবং C পয়েন্টের বিভব পার্থক্য হবে হচ্ছে E মাইনাস IR। কেন ভাইয়া? দেখো, এইটা যদি 0 হয়, এইটা হচ্ছে E, এইটাও কি এবার E হবে না? এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করছে, যদি কারেন্ট ফ্লো করে এই স্মল আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে না? কতটুকু? IR পরিমাণ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে E মাইনাস IR। সো আলটিমেটলি এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে E মাইনাস IR।
বুঝতে পারছেন? এতক্ষণ ধরে অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছিল না। সো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ছিল হচ্ছে ব্যাটারির ইএমএফ এর সমান, বাট এবার তো অভ্যন্তরীণ রোধ দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এবার ভোল্টেজ কোনটা হবে? প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব কত হয়? ইএমএফ মাইনাস আইআর, যেখানে স্মল আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। বুঝছো? তার মানে এবার এইটুকুর বা এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য হবে এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্যের সমান। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কিন্তু এবার ই না, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ই মাইনাস আইআর। ওকে, তাহলে আমরা বলতে পারি ভিএসি ইজ ইকুয়ালস টু এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত? ভিএবি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই এল টু। এই ডিস্টেন্সটা এল টু, টোটাল দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আগের মতোই, ভিএবি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই এল টু। ঠিক আছে, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে ছিল ই এর সমান, বাট এখন ই নাই। কেন? কারণ এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে, এখানে একটা অ্যাডিশনাল ভোল্টেজ ড্রপ হবে। এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আলটিমেটলি হয়ে যাবে ই মাইনাস আইআর। ক্লিয়ার? গুড। তাহলে এবার দেখো ভিএসি হচ্ছে ই মাইনাস আই স্মল আর, আর ভিএবি বাই এল, দেখো ভিএবি বাই এল কে কি আমি এটা লিখতে পারি? এখান থেকে লিখে দিই একবারে, ভিএবি বাই এল ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এল ওয়ান। লেখা যায় না এখান থেকে? এল ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলে, সো ভিএবি ডিভাইডেড বাই এল এর পরিবর্তে আমি একবার লিখে দিচ্ছি ই ডিভাইডেড বাই এল ওয়ান মাল্টিপ্লাইড বাই এল টু। আমার লাগবে কি? স্মল আর এর মান। ঠিক আছে, স্মল আর এর মানটা আমার দরকার, সেটা এখান থেকে বের করা সম্ভব। যদি আমি তোমাদেরকে একটু দেখাই, ইটাকে কি রাখবো নাকি ইটাকে রাখবো না, এটাই হচ্ছে বুঝতেছি না। ইটাকে কি সরাই দিব? না, ইটাকে না সরাই হচ্ছে আইটাকে সরাই দিই, কারণ ই এর মান তো আমার না, ইটাকেও সরাই দেওয়া লাগবে। জীবনটা আসলে একটা বেদনা। ইটাকে কেমনে সরাবো? ইটাকে সরানোর জন্য আমি তো ভিএবির পরিবর্তে ই বসাই দিলাম, এ তো আর এক গ্যাঞ্জাম হয়ে গেল। ই এর পরিবর্তে বসানো দরকার ছিল, সরি। আমরা ইটাকে সরাই দিব, ই এর মান আমার দরকার নাই, আমার ভিএবিটাই দরকার। ঠিক আছে, কারণ আমার এটা জানা আছে। ওকে, সো আমরা একটা কাজ করি, ই এর পরিবর্তে হচ্ছে এটা বসাই দিই, তাই না? তাইলেই হয়ে যায়, তাইলেই হয়ে যায়। সো প্রথম কথা হচ্ছে ভিএসি মানে হলো ই মাইনাস আইআর। ওকে, আর এটা হচ্ছে ভিএবি বাই এল মাল্টিপ্লাইড বাই এল টু। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। ই এর পরিবর্তে আমি বসাই দিব হচ্ছে এটা। আমি একটু পরের পেজে চলে যাই। হ্যাঁ, ই এর পরিবর্তে বসবে কি? প্রথমত আমরা পাইছি হচ্ছে ই মাইনাস আইআর is equals to what? E minus IR is equals to VAB by L into L2. VAB by L multiplied by L2. E মানে কত? E মানে হচ্ছে VAB by L into L1. বসাই দাও, VAB by L multiplied by L1. I মানে কত? I মানে হচ্ছে, আবার এটা চলে আসতেছে, E divided by R plus R. আচ্ছা, সমস্যা নাই। E divided by R plus R multiplied by R is equals to VAB by capital L multiplied by L2. আচ্ছা, VAB টাকে একটু সাইডে রাখতেছি, multiplied by L1 by L। এখানে হচ্ছে R by R plus R কে একটু সামনে রাখতেছি বা সাইডে রাখতেছি। আর E এর পরিবর্তে কি লেখা যায়? E এর পরিবর্তে আবার এটা লিখে দিব, VAB by L into L1। ঠিক আছে, VAB by L into L1। ডান পাশেও কি আছে? VAB by L into L2। দেখো তো, VAB by L সবার মধ্যে আছে, সবার মধ্যে থেকে VAB by L টাকে বাদ দিয়ে দাও, তাইলে এই কাজ শেষ। এখানে থাকবে L1, VAB by L বাদ, তাহলে এখানে হবে R মাইনাস ডিভাইডেড বাই R প্লাস R মাল্টিপ্লাইড বাই L1। ওকে, আর ডান পাশে থাকবে হচ্ছে L2। এখান থেকে যদি আমি L1টা কমন নেই, তাহলে 1 মাইনাস R ডিভাইডেড বাই R প্লাস R, ডান পাশে হচ্ছে L2। L1 কই পাশে নিয়ে যাও, তাইলেই কাজ মোটামুটি হয়ে যাবে। এখানে আসবে হচ্ছে R প্লাস R মাইনাস স্মল r ডিভাইডেড বাই R প্লাস R, ডান পাশে থাকবে L2 ডিভাইডেড বাই L1, উপরে থাকতেছে ক্যাপিটাল R, নিচে R প্লাস R L2 বাই L1। একটা কাজ করো, R প্লাস R কই পাশে নিয়ে যাও, R প্লাস R ইজ ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে আসো, L1 বাই L2 ইন্টু ক্যাপিটাল R। এই আরটা কই পাশে নিয়ে যাও, তাহলে স্মল r হবে L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল R। এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, স্মল r ইজ ইকুয়ালস টু L1 মাইনাস L2 মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল R। এইটা হচ্ছে পটেনশিওমিটারের সাহায্যে, আচ্ছা একই জিনিস আবার কেন লিখলাম জানি না, পটেনশিওমিটারের সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার ফর্মুলা। ঠিক আছে, সো এখানে ক্যাপিটাল L1টা কি? ক্যাপিটাল L1 হচ্ছে প্রথমে চাবি খোলা অবস্থায় নিস্পন্দ বিন্দু কতখানি দূরে আছে। ক্যাপিটাল L2টা কি? চাবি বন্ধ অবস্থায় নিস্পন্দ বিন্দু কতটুকু দূরে আছে। আর ক্যাপিটাল Rটা কি? নিচে যে রোধটা আমরা যুক্ত করছি সেটার মান
মান অবশ্যই আমাদের জানা থাকা লাগবে, সেখান থেকে আসলে আমরা কানেক্টেড যে কোষটা তার অভ্যন্তরীণ রোধের মানও বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো দুইটা কেসের জন্য জাস্ট ইকুয়েশন বানাইতে হবে, ইকুয়েশন সলভ করা, ইকুয়েশন সলভ করলেই আমাদের এই ফর্মুলা চলে আসবে। বাট এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট এটা একটা ইউজেস যেহেতু আছে তার জন্য হচ্ছে আমি একবার একটু দেখাই দিলাম, বাট এটা খুব বেশি লাগবে না, চাইলে সর্বোচ্চ ফর্মুলাটা মনে রাখতে পারো। এবং এই কাজে যে আমরা পটেনশিওমিটার ব্যবহার করতে পারি অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য, সেটা একটু মনে রাখতে পারো, তাইলেই হয়ে যাবে। দেখেন যদি কমপ্লিট হয় তাহলে আমাদের কাজ শেষ, আমাদের আবার একটা ক্লাস আছে আরো একটা, সো আপনাদের একটু ছুটি দিয়ে দিব আজকে। ঠিক আছে, হ্যাঁ ওয়েবসাইটেও লাইভ করা যায়, আগে ফেসবুকে করবে, এটা ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করতে গেলে তো আসলে লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, আমাকে দেখলে কি বলে, আমি কি অনেক বড় লোক নাকি ভাই, খুবই গরিব মানুষ আমি। ঠিক আছে, যাই হোক গাইস, তাহলে দেখেন মোটামুটি আমাদের কমপ্লিট, আমাদের হচ্ছে পটেনশিওমিটার শেষ, আমাদের মেশ অ্যানালাইসিস শেষ, পরের দিন হচ্ছে আমরা মিটার ব্রিজ আর হচ্ছে হোপফুলি পোস্ট অফিস বক্সটাও আমরা পড়ে ফেলবো। পোস্ট অফিস বক্সের হালকা পাতলা কিছু জিনিস পড়বো, মিটার ব্রিজটা আমরা মেইনলি পড়বো, 1 ঘন্টার মতো ক্লাস হবে, তাহলে কমপ্লিট। ঠিক আছে, সো আজকের ক্লাসটা বড় করতেছি না, কারণ আরও একটা ক্লাস আছে, 9:30টায় শুরু হওয়ার কথা ছিল, আমার জন্য দেরি হয়ে গেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, কালকে ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে। টিল দেন আপনারা পড়তে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, কোনো কিছু না বুঝলে জানেন ব্রো ইজ হেয়ার, আরেকটা বার দেখলে আই গেস বুঝে যাবা, খুবই সহজ সহজ জিনিস। আজকের মতো বিদায়।